ছোটবেলা থেকে শুধুমাত্র স্বপ্নই ছিল বিজনেস করব। ছোটবেলায় করতাম কি, যখন চিন্তা করতাম যে বিজনেস করব, তো আমি একা একা ঘরের মধ্যে বিজনেস বিজনেস খেলতাম। সে আমার ডিভোর্স হয়েছে 2020-তে। বাবা মার ছোটবেলা থেকে কখনো ক্রাইসিস দেখি নাই। মানে আমার আব্বু আমাকে বড় করছে জাস্ট লাইক প্রিন্সেস। আমি যেভাবে বড় হয়েছি, চুপচাপ আমার পক্ষে বসে থাকা কখনোই সম্ভব না। অ্যাজ এ উইমেন আমি মনে করছি যে না, দিস ইজ দ্য টাইম, সো আই হ্যাভ টু ডু সামথিং। তখন এই বিজনেস করার জন্য আসলে আমার বলা যায় যে রাস্তায় বের হওয়া। আপনি তো ইভ্যালির নাম শুনেছেন। সো ইভ্যালিতে ওই মুহূর্তে হচ্ছে অনেকেই বিজনেস করছিল। তো আমি একদিন আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আমি না মানে জাস্ট বিছানায় শুয়েছিলাম, বিছানা থেকে জাম্প করে উঠছি। তো আমার কাছে ওই সময় মাত্র 3,60,000 টাকা ছিল। এটা আমার চেষ্টা বলতে পারি, বিকজ হচ্ছে ওই যে একটা ডেডিকেশন, ডেসপারেশন আমার মধ্যে অনেক বেশি। আমি একটা দৌড় দিছি হচ্ছে গুলশান ডিসিসি মার্কেটে, যেখানে আমি আমার বেবির জন্য অ্যাপটামিল মিল্ক, ডাইপার এগুলা নিয়ে আমি হচ্ছে বাসায় গেছি। না, আমি কোনো কিছু ভয় পাই না। আমার ফিয়ারলেস পারসন, আমার কখনোই কিছু ভয় লাগে না। একটা কটু কথা বললে তো আসলে এটা টোটালি ভুল হবে, কারণ হচ্ছে যে আপনি যখন ফিল্ডে কাজ করবেন আপনাকে তো 10 জন 10 রকম কথা বলবে। মানে এতিম একটা থাকে না, যে আপনি ফিল করতেছেন যে আপনার কিছু নাই। ব্যক্তিগত জীবনে শুধু দুটা জিনিস ছিল, একটা হচ্ছে সে সারাদিন হচ্ছে ঘুরতে ফিরতে খাইতো, আর একটা হচ্ছে পাবজি খেলতো। টাকাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, বাট এটা একটা সার্টেন টাইমের জন্য। মা বাবাদের আমার মনে হয় যে প্রত্যেকটা মা বাবারই উচিত তাদের সন্তানকে ইন্ডিপেন্ডেন্ট করা। মানে আমার লাইফটা পুরো একটা বাউন্ডারির ভিতরে রাখা। মানে ইটস মাই লাইফ মিনস মাই লাইফ। আমার লাইফটা টোটালি প্রাইভেট। আমার লাইফে স্পেসিফিক কিছু মানুষ আছে, এই স্পেসিফিক মানুষগুলোর ভিতরে আমি থাকি, এদেরকে আমি ট্রাস্ট করি, এর বাইরে আমি কারো কাছে যাই না। হাই দিদিতে টায়ার্ড হয়ে গেছে, গুড মর্নিং লিখতে লিখতে মনে হয় অবস্থা খারাপ। বাট আমি ওই ইনবক্স চেক করে তার হাইয়ের অ্যান্সার দিব, এতটুকু সময় আমার কাছে নাই। ইভেন আমার কখনো কারো টাকার প্রতি কোনোদিন ইন্টারেস্টও কাজ করে নাই। আপনার কি আছে ডাজন্ট ম্যাটার টু মি। আমার কি আছে এটা নিয়ে আমি অনেক বেশি ভালো থাকতেছি, ওটা হাইডি থাকুক। বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার। তো আগে যেমন বলছিলাম, জো দিকতা হ্যাঁ वो बिकता है। 1985 টমি হিলফিগার কিন্তু তাদের মানে জার্নিটা শুরু করেছিল, এটা 2026। সো এখনও পর্যন্ত টমির যিনি হচ্ছে আসলে টমি হিলফিগার যে ব্র্যান্ডটা যিনি তৈরি করেছিলেন, সে কিন্তু এখন নেই। বাট তার যে জেনারেশন, পরের জেনারেশন বিজনেসটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। ইট মিনস হচ্ছে এটাই হচ্ছে বিজনেসের সাকসেস। মানুষ তো আপনাকে ভাত কাপড় দিবে না। সমুদ্রে কতটুকু পানি আছে এটা আপনি দূর থেকে দেখতেছেন, বাট আপনি আগানোর জন্য যদি চেষ্টাটাই না করেন, তাহলে আপনি কখনোই কিন্তু সাকসেস হতে পারবেন না। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি সালসুল মাহমুদ। আজকে আছি অন্টারপ্রেনার নিউজ প্রেজেন্টস রুট টু রাইস শোতে, যেখানে আমরা শুনবো শূন্য থেকে উঠে আসার গল্প। আর আজকে আমাদের সাথে আছেন আমাদের গেস্ট হিসেবে সিগনেচার লাইফস্টাইলের ওনার মিস নওরিন আহমেদ আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো বাংলাদেশে চাকরিটাকে খুবই সেফ একটা পেশা হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে ব্যবসার চিন্তা ভাবনা কেন? ছোটবেলা থেকে শুধুমাত্র স্বপ্নই ছিল বিজনেস করব। মানে আমি কখনো জব করব এই ধরনের ড্রিম আসলে আমি দেখিও নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিজনেসে আসার প্রথম রিজনটা হচ্ছে আমার বাবা, যিনি আসলে ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছেন যে ইউ হ্যাভ টু ডু সামথিং, যেখানে তুমি জব করে ওই জিনিসটা পাবা না, যেটা তোমাকে একটা বিজনেস দিতে পারবে। তো আমরা বলতে পারি যে মানে বাবাকে দেখে বাবার একটা প্রতিচ্ছবি, যে আমিও এখন বাবার মতন, যেহেতু বাবা বিজনেস করতো, এটা দেখা। ঠিক আছে, তো বিজনেস তো আসলে অনেকগুলো আছে, আর মানুষ বলে যে তুমি যদি সাকসেসফুল হতে চাও তাহলে খুব ইউনিক কিছু জিনিসের বিজনেস শুরু করো। তো আপনার যে বিজনেসটা আমরা জানি সিগনেচার লাইফস্টাইল, ওটা তো মেইনলি হচ্ছে ক্লোদিং বিজনেস। জি, মেন্সের ক্লোদিং। ওকে, ক্লোদিং বিজনেসটাই কেন, অন্য কিছু না কেন? আমাদের ফ্যামিলিতে সবাই হচ্ছে গার্মেন্টসের বিজনেস করে। তো মোটামুটি চাচুরা যারা ছিলেন সবাই বাইং হাউসে, সবাই ইন্টারন্যাশনাল বাইং হাউসগুলোতেই হচ্ছে আমার চাচুরা আছেন। সো আমি ছোটোবেলা থেকে তাদেরকে দেখে বড় হয়েছি। তো আমি ছোটোবেলায় করতাম কি, যখন চিন্তা করতাম যে বিজনেস করব, তো আমি একা একা ঘরের মধ্যে বিজনেস খেলতাম। মানে আই এম দ্য ওনার, আমার সাথে আমার এমপ্লয়িরা কাজ করছে, আমি টিম মেম্বার, এরকম। মানে ওই যে একটা ড্রিম আমার ছোটোবেলা থেকে, যে আমি
বাইং হাউস রিলেটেড কোনো কিছু করব, ক্লোদিং রিলেটেড কোনো কিছু করব, আমার একটা ইন্টারন্যাশনাল বাইং হাউস থাকবে, আমি এখান থেকে হচ্ছে সারা ওয়ার্ল্ডের মানুষকে গ্লোবালি আমি হচ্ছে প্রোডাক্টস দিব। সো ওই ড্রিমটার কারণে আসলে হচ্ছে এই ক্লোদিং বিজনেসটাতে ঢোকা। ফ্যামিলিতে কখনো এরকম হয় নাই যে মেয়ে মানুষ ও কেন বিজনেস করবে বা ও কেন কিছু করবে, ওকে বিয়ে দিয়ে দিই? আমাদের মানে আমি বেসিক্যালি হচ্ছে আমার ডিভোর্স হয়েছে 2020-তে, 2020-এ। আমার ফ্যামিলি আমাকে যখন আমার বাবা মারা গিয়েছেন তখন আমি এমবিএ করছিলাম। তো বাবা মারা যাওয়ার পর যেহেতু হচ্ছে আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি, আমার কাছে মনে হচ্ছে যে বিয়ে করার পরও আসলে আমার লাইফে যে ক্রাইসিসটা ছিল, আমার অলরেডি তখন আমার বেবি হয়েছে 2019-এ। তো 19-এ বেবি হওয়ার পর আমি তখন ক্লাস করছিলাম, এমবিএ ক্লাস চলছিল আমার নর্দার্ন ইউনিভার্সিটিতে। তো ওই সময়ে আমার স্ট্রাগলিং পিরিয়ডটা তখন থেকেই হচ্ছে, মানে বেবিটা যখন আমার লাইফে আসতেছিল তখন থেকে আমার স্ট্রাগলিং জার্নিটা শুরু হয়ে গেছে। বিকজ আমার তখনই মনে হয়েছে যে এখন তো আমাকে কিছু করতে হবে, বিকজ আমি ওই ব্যাকআপটা পাচ্ছিলাম না, বা ওই জিনিসটা আমার ফ্যামিলির জন্য আমি মানে করতে পারতেছিলাম না, যেটা অ্যাকচুয়ালি অ্যাজ এ ডটার আমার দরকার ছিল। ওই রেসপন্সিবিলিটির জায়গাটা যদি বলা যায় যে আমি আসলে বাবা মার ছোটোবেলা থেকে কখনো ক্রাইসিস দেখি নাই। মানে আমার আব্বু আমাকে বড় করছে জাস্ট লাইক প্রিন্সেস, মানে প্রিন্সেস যেরকম থাকে, তো ওরকমভাবে বড় হওয়ার পর বাবা মারা যাওয়ার পর যখন কষ্টগুলো চোখে দেখতেছিলাম, মায়ের চোখের পানি, তারপর আমার তো বোন যেহেতু অটিজম, তো ওর তো আসলে ওর ট্রিটমেন্ট, ওর ম্যারিড লাইফ, আমার ফ্যামিলির, আমার বাবার হাতে আমার মানে নানুরা যারা আছে, নানুর ফ্যামিলির পুরা রেসপন্সিবিলিটি, আমার খালারা, ইভেন হচ্ছে ওই সাইডের মানুষগুলো। তো ওইখানকার রেসপন্সিবিলিটিগুলো আমার কাছে, আমার মানে বাবা যখন বেঁচে ছিলেন তাদের কাছে তার এই রেসপন্সিবিলিটিগুলো সে ফুলফিল করতেন, ওই ফ্যামিলির সমস্ত টেক কেয়ার, পড়াশোনা, সব কিছু। সো অ্যাজ এ ডটার আমি আসলে ওই শিক্ষাটাই নিয়ে বড় হয়েছি যে আমাকেও আমার পরিবারের জন্য করতে হবে, এটাই অলওয়েজ আমার মধ্যে ছিল। তো যখন আমি আসলে দেখতেছি যে আমি যখন বিয়ে হয়ে গেছে বা বেবি যখন হচ্ছে, তখন ওই সাপোর্টটা আমি আমার ফ্যামিলিকে দিতে পারতেছি না। সো ওই মোমেন্টে আমার ফ্যামিলি এমন একটা ক্রাইসিসে চলে আসছে যে ওই ক্রাইসিসটা আমার পক্ষে নেওয়া পসিবল হচ্ছিল না। সো মানে ইদার আই হ্যাভ টু ফাইট, আমাকে ফিল্ডে যেতে হবে, কাজ করতে হবে, ইদার চুপচাপ ঘরে বসে থাকতে হবে। সো আমি যেভাবে বড় হয়েছি, চুপচাপ আমার পক্ষে বসে থাকা কখনোই সম্ভব না। অ্যাজ এ উইমেন আমি মনে করছি যে না, দিস ইজ দ্য টাইম, সো আই হ্যাভ টু ডু সামথিং। তখন এই বিজনেস করার জন্য আসলে আমার বলা যায় যে রাস্তায় বের হওয়া। তো প্রথম যখন বিজনেসটা শুরু কর, আমরা জানি যে ক্লোথিং বিজনেস বা বাইং হাউস আসলে মানে বলতে গেলে টুকটাক বিশাল ব্যাপার। তো ম্যাটেরিয়ালস কিনা, কাঁচামাল সংগ্রহ বা না, হুট করেই আসলে আমি হচ্ছে বিজনেসে ঢুকে যাই নাই। প্রথমে যে ক্লোদিং স্টার্ট করছি এরকম না। যখন আমার বেবি আমার পেটে ছিল তখন আমি স্ট্রাগল করেছি, প্রথমে অনলাইন বিজনেস করার জন্য ট্রাই করেছি। সেটা ছিল হচ্ছে মেন্সের টি শার্ট, যেটা আপনি তো ইভ্যালির নাম শুনেছেন। সো ইভ্যালিতে ওই মুহূর্তে হচ্ছে অনেকেই বিজনেস করছিল। তো আমি একদিন আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে মানে আমি বিজনেস করতে চাচ্ছি, কি করা যায়। তখন ও বলতেছে আমি তো মোটর পার্টসের কাজ করি, আমি এগুলো অনলাইনে সেল করতেছি, আমি হোলসেল নিচ্ছি মিরপুর 10 থেকে, সো তুমি এটা দেখতে পারো। স্যার মেয়ে মানুষ, মোটর পার্টস, আমার কাছে কোনো কাজকে কখনো কিছুই মনে হয় না, কখনোই কোনো কাজকে ছোট মনে হয় না, সব কাজে আমার কাছে মনে হয়েছে খুবই নর্মাল। যেহেতু মানে ছোটোবেলা থেকে ফাইটার মাইন্ডে বড় হয়েছি, সো কোনো কাজ আমি এটা করতে পারবো না, এটা আমাকে দিয়ে হবে না, এই জিনিস আমার মধ্যে কখনো ছিল না। যেটাই হোক কাজ আমি কিছু একটা করবোই, মানে বিজনেস আমাকে করতেই হবে। সো তখন আমি ওখান থেকে হচ্ছে ওই পার্টসগুলো নিয়ে হচ্ছে পিকচার তুলে ইভ্যালিতে আপলোড করতাম। তারপরে হচ্ছে ওখান থেকে একটা ভালো রেসপন্স শুরু হলো। সো এভরিডে আমি ওইখানে যেতাম, যে হচ্ছে আমি ওই হোলসেলে নিয়ে আসতাম। তো ওইখানে দেখলাম যে না, ভালো সেল হচ্ছে। সো সাডেন ওই ইভ্যালিতে প্রবলেম হওয়ার কারণে আমার আবার হচ্ছে বিজনেসটা স্টপ করতে হলো। দেন আমি গেলাম হচ্ছে অ্যাক্সেসরিজ ফোনের। এখন ফোনের অ্যাক্সেসরিজ আমি কিভাবে সোর্স করব, আমি গেলাম হচ্ছে বাবুবাজার। বাবুবাজারে মনে হয় একটা মার্কেট ছিল, ওইখানে হচ্ছে সব হোলসেলে পাওয়া যেত। সো আমি ওই যে অনলাইনের জন্য আমি ওখান থেকে হচ্ছে সোর্সিং করতাম। এইরকম করতে করতে একদিন হচ্ছে আমার মনে হয়েছে যে অনলাইনে এগুলা ছাড়া আর কী করা যায়, আমি খুব প্রফিট
মানে করতে পারতেছি না, এত শর্ট প্রফিটে মানে আমার ফ্যামিলি ম্যানেজ করা, ওদেরকে চালানো, সব কিছু ওভারঅল মিলে কোনো কিছু হচ্ছে না। তারপরে একদিন ফেসবুকে স্ক্রোল করতেছি, হোলসেলে কি প্রোডাক্ট দেখলাম, অনেকগুলো টি শার্ট আসছে, পোলো আসছে। তা আমি না মানে জাস্ট বিছানায় শুয়েছিলাম, বিছানা থেকে জাম্প করে উঠছি যে হোলসেল টি শার্ট সেল করতেছে, দেখি তো প্রাইস কত, মানে কত টাকায় সেল করা যাবে, কত টাকা প্রফিট হবে। সো ওগুলো ক্যালকুলেশন করতে করতে হঠাৎ করে দেখলাম যে সাকসেস কর্পোরেশন নামে একটা পেজ আসলো, যেখানে মানে প্রচুর পরিমাণ হচ্ছে পোলো কালেকশনস ভেরিয়েশনস দেওয়া। তো ওইখানে আমি কল দিই, তো ওখানে রায়হান ভাইয়া ছিল, উনি হচ্ছে ফোনটা রিসিভ করে এবং আমাকে ওনাদের অফিসের অ্যাড্রেস দেয়, যাওয়ার জন্য বলে। তো দেন আমি ওদের অফিস ভিজিট করি। তো আমার কাছে ওই সময় মাত্র 3,60,000 টাকা ছিল, আমার মানে যে টাকাটা যেটা দিয়ে, হ্যাঁ যেটা আমার ক্যাপিটাল। এটা কি আপনার মানে জমানোই ছিল বিজনেসের জন্য, বা এই টাকাটা কিভাবে আসলে জোগাড় করে, যেহেতু একটা ক্যাপিটাল, অনেক কিভাবে বলে যে আমার কাছে তো ক্যাপিটাল নেই, তাহলে আমি কিভাবে বিজনেস করব? আচ্ছা, সেটা হচ্ছে যে আমার বাবা যে ফান্ডটা রেখে গিয়েছিলেন, ওই টাকাটা দিয়ে আমি একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম শাগুফতা রোডে। তো ওই ফান্ডটা পুরোটাই নষ্ট হয়েছে আফটার মাই ম্যারেজ। তো ওইটা আমাকে অফ করতে হয়, এবং ওখানে অলমোস্ট আমার যেই টাকাটা আমার বাবা রেখে যায় সেভিংসের, ওই টাকাগুলো সম্পূর্ণ হচ্ছে লস হয়ে যায়। এরপরে আসলে আমার ভিতর থেকে আসে নাই যে আমি আমার মাকে বলবো যে তুমি আমাকে কোনো ইনভেস্টমেন্টের টাকা দাও। সো আমার মা তখন হচ্ছে আমার অ্যাকাউন্টে, শুধুমাত্র আমি যখন রেস্টুরেন্টটা ছেড়ে দিয়েছি তখন আমার অ্যাকাউন্টে মাত্র 97,000 টাকা ছিল, যেটা দিয়ে আমি পরে অনলাইনটা শুরু করেছিলাম। সো ওই সময় ওই টাকাটাকে রোল করে করে আমার 7-8 মাস পরে যখন 3,60,000 টাকা জমে, ওই টাকাটা দিয়ে আমি ওই পোলো কেনার জন্যই সাকসেস কর্পোরেশনে যাই। সো স্বপ্নের ওই জায়গাটার মধ্যে মানে ওই জায়গাটাতে পা দিয়ে আমার মনে হয়েছে যে না, এখন আমি আমার হচ্ছে ড্রিমের জায়গাটা পেয়ে গেছি, মানে এখান থেকে আমাকে কিছু একটা করে বের হইতে হবে, মানে এই জায়গাটায় আমার এমন একটা প্লেস ক্রিয়েট করতে হবে যেটা দিয়ে আমি হচ্ছে আই ক্যান বি সাকসেস। সো তারপরে হচ্ছে মানে থাকে না যে আলাদিনের চেরাগ পেয়ে গেছি, আমার কাছে মনে হয়েছিল যে ওই প্ল্যাটফর্মটা ওরকম কিছু একটা। তো পরে আমার সাথে হচ্ছে দেখা হয় মিস্টার রিপন আহমেদ সাকিব, যিনি রাইট নাও সিগনেচার লাইফস্টাইলের চেয়ারম্যান, আমার বিজনেস পার্টনার। তো উনি আমাকে তখন মানে বিজনেস করার জন্য উনি আমাকে বলে যে প্রোডাক্ট কেনার দরকার নাই, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো হচ্ছে মার্কেটিং করতে পারো, তুমি পড়াশোনা করছো কিসে? তো আমি বললাম যে আমি MBA করতেছি, আমার মেজরও মার্কেটিং। তো পরে বলে কি তাহলে তো ভালো, তোমার কোনো পেজ আছে? তো আমি যেহেতু আগে অনলাইন প্রিভিয়াসগুলো করতেছিলাম, তো আমার পেজের নাম ছিল স্টাইল ক্যালিবার, আমি ওই পেজ দিয়ে মানে হচ্ছে মার্কেটিংগুলো করতাম। তো তখন উনি আমাকে এটা বলার পর আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটা কাজ করেন, আপনার সমস্ত হচ্ছে প্রোডাক্টস যেগুলো আছে ওগুলো আমাকে দিয়ে দেন। তো দেওয়ার পর আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে দোস্ত আমি তো এরকম পাইছি, এখন আমি কি করব, মানে এটাকে করতে হবে কি? তখন আমি ওনাকে লজ্জায় বলতে পারতেছি না যে আমি এটা করতে পারবো না, আমি কীভাবে করবো, আমাকে বলে দেন। তো যাই হোক, লজ্জা শরম ছেড়ে জিজ্ঞেসই করছি যে আচ্ছা বায়ার কোথা থেকে পাবো? তো পরে বলে আমাদেরকে বোকার মতো তাকাচ্ছে যে মেয়েটা এত বোকা, বায়ার কোথা থেকে পাবে জিজ্ঞেস করতেছে, ফেসবুকে তো পাওয়া যায়। বলে কি তুমি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, হোলসেলের গ্রুপ, তুমি ওই গ্রুপগুলোতে হচ্ছে শেয়ার করো, তুমি ওখান থেকে দেখবা ক্লায়েন্টরা তোমাকে নক দিছে। সো ও মানে তারপরে হচ্ছে এরকম হলো যে আমি প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে 20টা-30টা অনেকগুলো গ্রুপের ভিতরে আমি পিকচারগুলো শেয়ার করছি। শেয়ার করার পর আমার ফার্স্ট একটা কল আসে, ওই কলে 300 পিসের জন্য একটা অর্ডার, মানে হচ্ছে এটা কি মানে প্রথম কলে? হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে আমরা কি বলবো, লাক বলবো নাকি খুব ভালো মার্কেটিং হয়ে গেছে? এটা আমার চেষ্টা বলতে পারি, বিকজ হচ্ছে ওই যে একটা ডেডিকেশন, ডেসপারেশন আমার মধ্যে অনেক বেশি, বিজনেস ডেসপারেশন যেটাকে বলি আমরা। এটাই মনে হয় আপনি অনেক দিন যাবত চাচ্ছিলেন, হ্যাঁ। খুব তীব্রভাবে। আচ্ছা, তারপর আমরা শুনি। তারপরে আমি আমাদের ওই সময় আমার হচ্ছে হোলসেলের জন্য আমি আরও কিছু প্লেসে গিয়েছিলাম, তার মধ্যে ওয়ান অফ দি প্লেস ছিল B2B প্ল্যাটফর্ম তখন একটা হয়েছিল, সেটা হচ্ছে সদাগর.com। বর্তমান যিনি হচ্ছে সেলাইয়ের ওনার মিস্টার আরিফ, তো ওই ভাইয়ার তখন হচ্ছে যে প্ল্যাটফর্মটা ছিল সদাগর.com। তা আমি হোলসেলের জন্য B2Bর ওইখানেও আমি গিয়েছিলাম, যে হচ্ছে আমি ওইখানে গিয়ে একটা মানে আমার নিজস্ব ওই পেজটাকে ওপেন করি, বা হচ্ছে তাদের সাথে একটা কোলাবোরেট করে কোনো কিছু একটা করা যায় কিনা। পরে ওনার অফিসে যাই, সো যাওয়ার পরে উনি আমাকে করে কি যে ভাইয়া বলে কি আমার 1000 পিস একটা সোয়েটার লাগবে, আপনি কি এটা আমাকে দিতে পারবেন?
বা প্রথম অর্ডার 300 এবং দ্বিতীয় অর্ডার 1000। এবং ওই 300 পিসের যে অর্ডারটা ছিল ওইটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে সাকসেসের অফিসে যাই সকালবেলা। তো যাওয়ার পরে ওই ভদ্রলোক উনি হচ্ছে দুবাইতে ওই শার্টটা পাঠাবে এবং উনি আসে। তো আসার পরে উনি মানে আমি তখন তো শিখতেছি কাজ, আমার কাজ হচ্ছে শিখতে হবে। আর বিজনেস বলেন, জেনারেল নলেজ বলেন, যেটাই বলেন, লাইফে একটা জিনিস শিখছি আমি, শেখার কোনো শেষ নাই। মানে আমি শিখতেই বেশি পছন্দ করি। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে স্টে করব এবং বিজনেস থেকে আমি শিখবো হাউ টু রান বিজনেস। তো কারণ আপনি প্র্যাকটিক্যালি যখন ফিল্ডে না কাজ করবেন আপনি কখনোই জানতে পারবেন না, একা একা কোনো কিছু তো পসিবল না। সো পরে উনি ডেলিভার নিল, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। ইভেন ওইখানে আমার ফার্স্ট যে প্রফিটের অ্যামাউন্টটা ছিল মানে সেটা ছিল 6,000 টাকা। ওই 6,000 টাকার আমি হাতে পাওয়ার পর আমার প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি জাস্ট আমার পাশে সাকিব ছিল তখন, আমি একটা দৌড় দিছি গুলশান ডিসিসি মার্কেটে, যেখানে আমি আমার বেবির জন্য অ্যাপটামিল মিল্ক, ডাইপার এগুলা নিয়ে আমি বাসায় গেছি। তো এরপর মনে হয়েছে যে না, এখন আমি আমার মতো করে আমার লাইফটাকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টাটা, ওই চেষ্টাটা ওখানেই শুরু হয়ে গেছে। বিকজ আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই বেবি, ওর ফিউচার, আর আমার ফ্যামিলি, ওদের সবাইকে আমাকে একটা জায়গার ভিতরে নিয়ে আসতে হবে। ইভেন ওদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি আসি যে ওদের পাশে থাকবো। ইভেন আমি বেঁচে যতক্ষণ থাকবো ততক্ষণ মা বোন ওদের কাউকে কখনো আমি সারভাইভ করতে দিব না। অ্যাজ এ ডটার আমি পারবো না, আমার পক্ষে পসিবল না। সো পরে আমি যখন ভাইয়ের কাছে গেলাম, ভাইয়া তখন আমাকে 1000 পিস যে সোয়েটারটার অর্ডার দিল, ওই অর্ডারটা নিয়ে আমি তখন আমার পার্টনারের কাছে গেলাম, যে আমি বলতেছি যে আচ্ছা এখানে কি এই সোয়েটার দেওয়ার, ওর সাথে সাথে এক্সাইটেড, হ্যাঁ হ্যাঁ এটা আছে আছে আছে, হ্যাঁ এটা আছে। পরে বলে ও করলো কি, আমাকে নিয়ে যেই জায়গাটাতে ওই প্রোডাক্টটা ছিল ওইখানে আমাকে নিয়ে গেছে, যে ওই লোকেশনটা ছিল বাড্ডাতে, এমন একটা চিপা গলি, মানে হোলসেল স্টক যেখানে পাওয়া যায় এগুলা কিন্তু আসলে খুব টাফ, প্লেসগুলো অনেক টাফ, মানে ফিল্ডটা ডেঞ্জারাস অনেক, এখানে নর্মালি মেয়েরা খুব ভয় পাবে। তো যেহেতু ওই মানুষটা আমার সাথে ছিল, আমার আর অফিসিয়াল কিছু পার্সন ছিল ওই অফিসার, তো আই ফিল সো সিকিউর। আর এই মানুষটা এত ভালো যে তার সাথে আসলে থাকলে সব কিছু দুনিয়ার মনে হয় যে খুব নর্মাল এবং খুব সিম্পল, মানে টাফ কোনো কিছু লাগে নাই কখনো। তাহলে কি আমরা বলতে পারি যে বিজনেসের সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় ইন্সপিরেশন উনি ছিল? হ্যাঁ, আমি যদি আজকে যে নরিনটা, এটা শুধুমাত্র ওনার জন্য। এই আজকের নরিনকে তৈরি করার মানুষটাই হচ্ছেন উনি। কারণ আমি এত সফট একটা পার্সন ছিলাম, আপনি আমাকে যে কোনোভাবে বোকা বানাইতে পারবেন। আপনি ধরেন আমার ব্যাগ থেকে 50,000 টাকা নিয়ে গেছেন, আপনি আমাকে সামহাও বলছেন যে এইটা আপনার বাবা মারা গেছে, ইভেন বা আপনার ফ্যামিলি সিক, আপনার টাকাটা লাগবে, বা কোনো কারণে আপনি এটা নিয়ে চলে গেছেন। আমার যদি ওই টাকাটা অনেক নিডও হয় বা আমি অনেক প্রবলেমে পড়ে আছি, আমি কখনো আপনাকে বলবো না যে এটা নিয়েন না। আমি এতটাই বোকা ছিলাম। সো এই যে একটা স্ট্রং মানুষ তৈরি করা, এই যে ইন্সপায়ারেশন দিয়ে একটা মেয়ে মানুষকে এই ফিল্ডে কাজ করিয়ে, আমাদের কিন্তু বর্তমান মার্কেটে যেটা বলা যায় যে আমার বিজনেসটা উত্তরাতে, তো এখানে আমাদের মোর দেন 9,000 প্লাস বাইং হাউস শুধু উত্তরাতে, তারপর মেন্স ক্লোদিংয়ের। কিন্তু আমার কোম্পানিটাকে বাংলাদেশে মোটামুটি এক নামে সবাই চিনে। সো এই জায়গাটায় আনার জন্য তো ডেফিনেটলি ওনার ওই সাপোর্ট, মেন্টাল। আমরা লাস্ট 6 ইয়ার্স যদি আমাদের বিজনেসের জার্নি 2019 থেকে, আমাদের 19 অক্টোবর থেকে শুরু, তো ওই সময় থেকে এখন পর্যন্ত এভরি সিঙ্গেল ডে, প্রত্যেক দিন আমাদের রুটিন ছিল একটা, যে আমরা এভরিডে একটা বিজনেস মিটিং করব, এভরিডে আমরা বিজনেস নিয়ে ডিসকাস করব। সো আমি ভেঙে পড়তেছি, সে আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে, আমার কোনো কিছু হচ্ছে না, সে আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে, আমি আমার যে একটা এনার্জি দরকার, এই এনার্জিটাও সে আমাকে দিচ্ছে। সো তার সাথে আমি কথা বললাম, আমি এটা এনার্জি পাচ্ছি, বিকজ আপনার তো কাউকে দরকার যে মানুষটা আপনাকে সাপোর্ট দেবে। আপনি সাপোর্ট ছাড়া কীভাবে এত বড় বিজনেস কীভাবে বিল্ড করবেন? কখনোই পসিবল না, একটা মেয়ে মানুষের পক্ষে তো কখনোই পসিবল না। মেন্টাল সাপোর্ট প্লাস একটা মেয়ে হিসেবে এমন সব জায়গায় যাওয়া, হোলসেল প্লেসগুলা যেখানে আসলে খুবই রিস্কি বাংলাদেশে। আমাকে সত্যি কথা বলতে যে
এটা কিন্তু হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি 10 জায়গায় যাবেন, 10টা মানুষ আপনার সাথে 10 রকম চোখে তাকাবে, বাট আপনাকে ওই ফ্লোরটাতে যেতে হচ্ছে না, আপনি ওই জায়গাটাতে হচ্ছে আপনাকে ওই ফিল্ডটাতে দৌড়াতে হচ্ছে না। আপনি একটা প্ল্যাটফর্মে বসে থেকে আপনি প্রোডাকশন শিখতেছেন, আমি ম্যানুফ্যাকচারিং শিখতেছি, আমার সামনে মার্চেন্ডাইজার চলে আসতেছে, আমার সামনে সাপ্লায়ার চলে আসতেছে, আমার কি লাগবে, একজন ফ্যাক্টরির ওনার আমার অফিসে চলে আসতেছে, আমি তার সাথে বসে মিটিং করতেছি। আমাকে ফ্যাক্টরি ভিজিট করতে হচ্ছে কখন, যখন হচ্ছে আমি প্রোডাকশনের অর্ডার দিয়ে ফেলছি, আচ্ছা এখন যেতে হবে, তখন আমি যাচ্ছি। তো এই যে জায়গাটাকে প্রসেস করা, রেডি করা, ওই ফ্যাক্টরির ওনারটাকে আমার পর্যন্ত নিয়ে আসা, ওই বাইং হাউসের ওনারটা উনি আমার অফিসে আসা, যে আপু এই প্রোডাক্টটা লাগবে আপনি দেখেন, এই যে এটার জন্য যে একটা প্রসেস বা ওই মানুষটাকে যে চেনা, সেটার জন্য তো আমাকে রেডি করতে হয়েছে, ওই জায়গাটা ফিল্ডটা তৈরি করা লাগছে। কথার প্রেক্ষিতে একটা প্রশ্ন করি, যেটা কিনা আপনি যেটা বলেন অর্ডার, তো আপনার যখন অর্ডারটা আসে, তো আপনি কি আসলে যখন ওই প্রোডাক্টটা ওটাকে আপনি নিজের টাকা ইনভেস্ট করে কিনে তারপর ডেলিভার করছেন? না, যেহেতু বাইং হাউস হচ্ছে ট্রেডিং বিজনেস, তো ট্রেডিংয়ের সিস্টেমটা কি হয় যে আপনি একটা প্রোডাক্টের অর্ডার যখন পাবেন, বায়ার আপনাকে একটা 30 থেকে 40% একটা পেমেন্ট আপনাকে করে। এটা অর্ডার দেওয়ার সাথে সাথে? জি, অ্যাডভান্স করে, ওই অ্যাডভান্সের পেমেন্টটা দিয়ে তার সাথে আরও কিছু টাকা এডিশনাল অ্যাড করে আপনাকে হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি নিয়ে আসতে হবে। সো আমাদের কাছে যখন হচ্ছে অর্ডারটা আসে, তখন আমি সাকিবকে বলি এবং সাকিবই ওই পুরা টাকাটা দিয়ে হচ্ছে প্রোডাক্টটাকে ডেলিভারি করে। আর ওইখান থেকে হচ্ছে যেহেতু অর্ডারটা আমার, ডেলিভারটা সে নিয়ে আসছে, সো দুইটা কম্বিনেশন মিলে যখন আমরা কাজ করেছি, দিস ইজ কল পার্টনারশিপ। সো তখন আমরা ওই বিজনেসের প্রফিটটাকে শেয়ার করি। আপনি যখন প্রোডাক্টটা ডেলিভার করলেন, তার মানে সাথে সাথে নাকি তার ঠিক কত দিনের মধ্যে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যান? সাথে সাথে ইনস্ট্যান্ট। যেটা হয়েছিল যে আমি অলমোস্ট ওই কোম্পানিতে আমার 4 মাস হয়ে গেছিলো, এবং যে আমার যিনি পার্টনার ছিলেন উনি দেখতেছিল যে মানে শি ইজ ডুইং ভেরি গুড। ও বলছে যে তুমি কিন্তু অনেক ফাস্ট চলে যাচ্ছ, মানে অনেক ভালো কিছু করতেছে, এবং তোমার অল্প সময়ে মার্কেটে প্রচুর ক্লায়েন্ট। দেখা গেছে যে একটা অন্য যারা মার্কেটিং করতো তাদের 2-4টা ক্লায়েন্ট ভিজিট করলে, আমার ক্লায়েন্ট ভিজিট করতো, আমার বায়ার ভিজিট করতো 20টা। এবং আমরা তো আসলে যেসব লোকাল বায়ারদেরকে নিয়ে কাজ করি, বাংলাদেশের যেসব হোলসেলার আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি, সো তারা দেখা যেত ডেইলি ভিজিট করতেছে, ডেইলি অফিস থেকে প্রোডাক্ট পারচেস করতেছে। সো ততক্ষণ পর্যন্ত আমি কোনো ইনভেস্ট করি নাই। সো যখন ওই বাইরের অর্ডারটা আসছিল, তখন আমি ওই 1000 পিস শিপমেন্ট দেওয়ার জন্য আমি বলছিলাম যে না, আমি ওটা কি দেশের বাইরে? হ্যাঁ, পাকিস্তান। সো তখন আমি বলি যে না, এখন আমি অফিস নিব। তা আমি আমার পার্টনারের দিকে, মানে সেদিন সে হচ্ছে ব্রাহ্মণবাড়িতে একটা বিয়ে খাওয়ার জন্য যাচ্ছিল, তাই আমি বলছি যে সাকিব, আমি একটা অফিস নিতে চাই। তা আমার মনে আছে আমি দরজার কর্নারে দাঁড়াইছিলাম আর ও অফিসের চেয়ারে বসেছিল। তো আমার দিকে তাকে বলে, অফিস নিবা? আচ্ছা নাও। কনফিডেন্ট, এই যে একটা কনফিডেন্ট, একটা মানুষের প্রতি একটা ট্রাস্ট দেখানোর যে একটা বিষয়, এই পুরা ট্রাস্টটাই হচ্ছে আমাকে মানে এত পর্যন্ত বিল্ড হওয়ার জন্য, এখানে আসার জন্য, ওই যে মানুষের কনফিডেন্স যে আমার প্রতি, এইটা যে দেখাইছে, এইটাই মনে হয় আমাকে এখানে নিয়ে আসে। একটা অফিস নেওয়া তো একটা আসলে লাইবিলিটি, বা আপনার স্যালারি দেওয়া লাগবে অফিসে। তো ওই সময়টা যখন বললেন যে আমি অফিস নেব, ভয় লাগে না? আমি কোনো কিছু ভয় পাই না, আমার ফিয়ারলেস পারসন, আমার কখনোই কিছু ভয় লাগে না। মানে আমি লাইফে যত কিছুই আমি করছি, আমার কাছে কোনো কিছু রিস্কই মনে হয় না, যেটা রিস্ক হয়ে যাচ্ছে, এটাতে লস করব, হইলে কি হবে, এই যে একটা জিনিস, এটা আমার মধ্যে কখনোই ছিল না। কখনো কোনো লস হয়েছে 2023 সালে, এটার পিছনে অনেক বড় একটা স্টোরি আছে। সো দেখা গেছে যে ওই বিজনেসটাও, আমি আরেকটা বিজনেস মেক করতে গিয়ে আমার এই বিজনেসটা হচ্ছে ফল ডাউন হয়েছে। এটা হয়েছে যে আপনি আছে না যে সিধে গিয়ে নিজের পায়ে কোড়াল মারা, মানে আপনি আরেকজনকে উপকার করতে গিয়ে নিজে বাস খাইছেন, ব্যাপারটা ছিল ওরকম যে আমি উপকার করতেছি আরেকজনের, কিন্তু হচ্ছে মানে আমাদের বিজনেস পার্টনারদের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায়, এবং ওই মুহূর্তে হচ্ছে আমার বিজনেসটা ফল ডাউন হয় 2023 সালে। আচ্ছা, আমরা যদি আরেকটু বুঝতে চাই যে আপনি দেশের বাইরে প্রোডাক্ট পাঠাচ্ছেন, এটা আসলে পেমেন্টটা কিভাবে রিসিভ করেন? পেমেন্টটা তো আসলে আমাদের, এটা কি ব্যাংক মধ্যস্থতা করছে, নাকি এটা আপনি আসলে ডিরেক্টলি রিসিভ করতে পারেন? না, ডিরেক্টলি না, আপনাকে যে কোনো পেমেন্ট তো ব্যাংকের থ্রুতেই আসতে হবে। আমাদের যে কোনো পেমেন্টই ব্যাংকের থ্রুতে, দেশের বাইরে যত পেমেন্টস আছে সব ব্যাংকের থ্রুতে হয়, এবং হচ্ছে আমাদের টিটি আসে। সো টিটিগুলা থেকেই আমরা হচ্ছে মানে টাকাগুলাকে ব্যাংক থেকে একদম রিসিভ করি ডিরেক্ট। সেক্ষেত্রে মানে আমরা জানি যে এলসি বলতে একটা প্রসেস আছে,
ওটার মধ্যে দিয়ে আপনারা যান? আচ্ছা, যেটা হচ্ছে যে মানে আমার যে বাইং হাউসটা, এটা হচ্ছে যে আমাদের তো ম্যাক্সিমাম বায়ার হচ্ছে মিডল ইস্ট, তো মিডল ইস্টের বায়াররা বেসিক্যালি ওরা আসলে হচ্ছে ম্যাক্সিমাম ক্যাশ পেমেন্টই করে। ওরা হচ্ছে টাকাটাকে হচ্ছে বাংলাদেশে যখন নিয়ে আসে, ওদের বায়ার যারা আছে তাদের থ্রুতেই ও টাকা নিয়ে আসে এবং ডিরেক্ট ক্যাশ পেমেন্ট করতেছে। সো ক্যাশ এবং টিটি এই দুইটা প্রসেসের মাঝখানেই এখন পর্যন্ত রয়েছে। আর ম্যাক্সিমাম বায়ার তো আমাদের হোলসেলের যেহেতু। আর আমি যে কোম্পানিটার কথা বলছি যেটা হোলসেল ক্লোদিং, সেটা হচ্ছে আরবান অ্যাপারেল। আর সিগনেচার লাইফস্টাইল যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং এবং হচ্ছে সব থেকে হাইপ যেটাকে বলে। এবং আমার মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত যারা আছেন তারা এমন কেউ নাই যে সিগনেচার লাইফস্টাইল পেজ চেনে না, সিগনেচার লাইফস্টাইলকে চিনে না। কজ সিগনেচার লাইফস্টাইল আমি যখন তৈরি করেছিলাম আমার কাছে মনে হচ্ছে যে এইটা বাংলাদেশ থেকে শুরু করে পুরো গ্লোবাল ওয়ার্ল্ডে যাইতে হবে, মানে প্রত্যেককে জানতে হবে যে সিগনেচার লাইফস্টাইল নামে একটা কোম্পানি আছে। এই ব্র্যান্ডটা শুরু করার পেছনে বা আসলে অনেক বড় একটা স্ট্রাগল, তো জানতে চাচ্ছি যে মানে মেয়ে হিসেবে, কারণ আমরা বিজনেসম্যানদের চিনি, তো আপনি বিজনেস ওমেন, মেয়ে হিসেবে আসলে কি ধরনের প্রতিবন্ধকতা ছিল, বা এরকম কি হয়েছে যে আপনি একটা মেয়ে তার জন্য দেখা যায় কেউ একটা কটু কথা বলে দিল? একটা কটু কথা বললে তো আসলে এটা টোটালি ভুল হবে, কারণ হচ্ছে যে আপনি যখন ফিল্ডে কাজ করবেন আপনাকে তো 10 জন 10 রকম কথা বলবে, তার মধ্যে 2 জন পজিটিভ কথা বলবে, 8 জন নেগেটিভ কথা বলবে। যেমন হচ্ছে প্রত্যেক দিন আমি দেখি যে ফেসবুকের মধ্যে নেগেটিভ কমেন্ট দিতেছে, খুব বাজে বাজে বিশ্রী ভাষায় গালি দিচ্ছে যে এটা করতেছে ওটা করতেছে, বাটপারি, চুরি। এখন কমেন্টসগুলো যদি আমি রিড করতে যাই, আমি যদি কমেন্টসগুলোর দিকে দেখি যে মানে আমাকে এরকম একটা কমেন্ট লিখলো, এটা যদি আমার গায়ে লাগে তাহলে তো আমি আর সাকসেস হইতে পারবো না। ওইটা আমার টপিক কখনোই না যে আমাকে নেগেটিভ কথা কে বলতেছে। আমার মানে হচ্ছে অলওয়েজ ভিশন এটা ছিল যে আমার কাস্টমার্স যারা আমার কাছ থেকে নিচ্ছে তারা কি স্যাটিসফাই, তারা কি রিপিটেড প্রোডাক্ট কিনতেছে, তারা কি আমার কাছ থেকে হচ্ছে পারচেস করে হ্যাপি। মানে যদি তারা হ্যাপি তাহলে ঠিক আছে, বাট আদার্স যদি আমি মানুষদেরকে বলি যে আপনি যখন লাইক আজকে আপনি ক্যামেরার সামনে আছেন, আপনাকে অনেক মানুষ অনেক কথা বলতেছে, বাট আপনি যদি কালকে থেকে চিন্তা করেন না আমি কালকে থেকে আর ভিডিও বানাবো না, এটা তো আপনার ক্ষতি হচ্ছে, ওই মানুষের কিন্তু কিছু হচ্ছে না। এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ফেক পার্সনরা থাকে যারা কমেন্ট করে, এরা কিন্তু অ্যাকচুয়াল রিয়েল ক্লায়েন্ট না, রিয়েল কনজিউমার কখনো আপনার পেজে এসে তার টাইম ওয়েস্ট করবে না আপনাকে গালি দিয়ে, কারণ সে জানে যে আমি তো ওখানে যাচ্ছি, আমি প্রোডাক্ট পারচেস করেছি। এবং যারা কিনেছে তারা কিন্তু কখনোই আমাদের ব্যাপারে হচ্ছে নেগেটিভ কমেন্ট করে না, খুব কম। কারণ হচ্ছে আমাদের সিগনেচারের যে প্রোডাক্ট এটা কিন্তু খুবই অথেন্টিক। মানে অথেন্টিক বলা যায় কি যে আপনি একটা উইন্টারের জন্য একটা মানে সিগনেচার লাইফস্টাইল কিন্তু ফেমাস হচ্ছে শুধুমাত্র আমাদের উইন্টারের জ্যাকেটের কারণে। এখন উইন্টারের জ্যাকেট যদি আমি বলি যে এই জার্নিটা যদি আমি শুরু করছি যখন আমার বাইং হাউস ছিল, ওই সময় আমাদের দেশের বাইরের প্রচুর কাস্টমার আমাদের অফিসে ভিজিট করতেন যারা আসলে রিটেলে খুচরা মানে জ্যাকেট কিনতে চাইতেন। তো আমাদের তো যেহেতু আমরা হোলসেল করতাম, আমরা মিডল ইস্ট বায়ারদেরকে জ্যাকেটগুলো শিপমেন্ট করতাম। তো ওখান থেকে দেখতাম যে অনেক ক্লায়েন্ট আসলে নক করতো, যে তো আমি দেখতাম যে হোলসেলের জন্য যদি 20টা কল আসতো, আমার রিটেলের জন্য 300-400 কল আসতো। তখন থেকে মনে হয়েছে যে না আমি একটা রিটেল শপ করব, রিটেল ব্র্যান্ড আমি একটা ক্রিয়েট করব যেখানে কনজিউমার অনেক রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে কোনো ভালো প্রোডাক্ট পাবে, যেটা সে একটা উইন্টার কভার করার মতো। লাইক আপনি একটা ব্র্যান্ডে গেছেন, 10,000 টাকায় একটা জ্যাকেট কিনতেছেন, ওটার সাথে তো আপনাকে আরও উইন্টারে অনেক কিছু পারচেস করতে হয়। বাট শুধু 10,000 টাকাতে যখন আপনি আপনার উইন্টারের পুরো একটা ওয়ার্ড্রোব মানে হুডি, সোয়েট শার্ট, আপনি থার্মালের সেট, আপনি কানটুপি, হাত মোজা, জ্যাকেট সব কিছু পেয়ে যাচ্ছেন, মানে আপনার একটা প্রবাসী ভাইয়ের কমপ্লিট প্রোডাক্ট। আর আমার মেনলি টার্গেটটা ছিল যে দেশের বাইরের যেসব ভাইয়েরা আছেন যারা প্রবাসী, এদের তো আসলে অনেক কষ্টের টাকা, এরা তো অনেক কষ্ট করে টাকাগুলোকে আর্ন করে এবং এই স্যালারি দিয়ে তারা লাইফ চলতেছে, তাদের ফ্যামিলি চলতেছে, তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করতেছে, এদের জন্য কি আসলে কিছু করা যায় কিনা। সো যখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ রিভিউ আসতেছে যে আপু আপনার জ্যাকেটটা -15 পড়েছি, আপু আপনার জ্যাকেটটা হচ্ছে -10 পড়েছি, কেউ কেউ স্নোতে পড়ে গিয়ে ছবি দিচ্ছে, তখন আমি বুঝে গেছি যে না আমি যেহেতু করতেছি মানে ইটস ডেফিনেটলি ভেরি গুড, এটা আমাকে রান করে যেতে হবে। জীবনে কি কখনো এরকম কোনো মুহূর্ত এসেছিল যে টাকার জন্য খোটা শুনেছেন বা টাকার জন্য অপমানিত হয়েছেন কোনো জায়গায়?
সত্যি কথা বলতে যে আসলে যখন আপনার মানে আমার যখন বাবা নেই তখন তো মানে দুনিয়াটাই হচ্ছে মানে আমার কাছে এক প্রকার হচ্ছে মানে আমি সবার কাছেই তখন নিজেকে হচ্ছে মানে এতিম একটা থাকে না যে আপনি ফিল করতেছেন যে আপনার কিছু নাই, ওই জিনিসটা তখন ফিল হতো। কাজ মানে আমার ফ্যামিলির, সত্যি কথা বলতে আমার ফ্যামিলি, আমার পরিবারের মেম্বার যারা, তারা বাদে বাইরের মানুষগুলোকে যখন দেখতাম আমার কাছে মানে নিজেকে খুব লো ফিল হইতো। যে আমাকে খুব, যেমন আমার এক্স শ্বশুরবাড়ির যদি আমি কথা বলি, তাদের ফ্যামিলিতে অনেক মানুষ ছিল যারা আমাকে খুব ছোট করে হেও করে কথা বলতো, যিনি, কারণ উনি তো আসলে কোনো কিছু করতেন না। সো ওনার ব্যক্তিগত জীবনে শুধু দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে সে সারাদিন হচ্ছে ঘুরতে ফিরতো খাইতো, আর একটা হচ্ছে পাবজি খেলতো। সো রেসপন্সিবিলিটি কী জিনিস উনি ওটা জানতো না। তো ও মানুষের যে থাকে না যে আপনি যখন মানে সেলফ ডিপেন্ডেন্ট, তখন মানুষের চোখগুলো দেখবেন যে আপনার দিকে কীরকম, আর আপনি যখন দেখবেন যে আপনি কারো উপর ডিপেন্ডেন্ট, তখন দেখবেন যে মানুষ আপনাকে শুধু শুধু মানে টানা দিয়ে যাচ্ছে, কথা বলতেছে, ছোট করতেছে। হ্যাঁ, ওই ফিলিংগুলো তো অবশ্যই আমি ক্যারি করেছি। জীবনে টাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে টাকা। টাকাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, বাট এটা একটা সার্টেন টাইমের জন্য। মানে আসলে আমরা তো আনসার্টেন একটা লাইফ লিড করতেছি। ধরেন হচ্ছে আজকে আসি, কালকে আমি কি করব, কালকে আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। বাট মানুষ কিন্তু প্রতিনিয়ত তার লাইফের ওই রোলগুলো প্লে করতেই থাকে যেটা তার দরকার। সো প্রত্যেকটা নিড ফুলফিল করার জন্য আমার মনে হয় মানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানুষের লাইফে এটার দরকার আছে। আজকে 2026 সালে যদি 2016 সালের নওরিনকে কিছু বলতে হয় তাহলে কি বলবেন? 2016 সালে যে ভুলটা করছিলাম ওইটা যেন মানে লাইফ আর কখনোই আমি রিপিট না হয়, মানে আলহামদুলিল্লাহ হবে না কখনো। বাট ওই ভুলটা যদি আমি এই পর্যায়ে এখন থাকতাম তাহলে ওই ভুলটা কখনো করতাম না। আমরা কি জানতে পারি যে কি ধরনের ভুল? ফার্স্টে ছিল যে যেটা হচ্ছে যে আমি চিন্তা করেছিলাম যে লাইফে যদি কাউকে হচ্ছে মানে লাইফ পার্টনার অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মানুষের জীবনে। লাইফ পার্টনার অনেক বেশি একটা বড় রোল প্লে করে আপনার লাইফের যে কোনো কিছুতে। তো আমি তখন চিন্তা করেছিলাম যে আমার ফ্যামিলি যেহেতু যে সিচুয়েশনে আছে, এখন যদি কোনো একটা মানুষের আমি হাত ধরি তাহলে ওই সাপোর্টটা, ওই রেসপন্সিবিলিটি হয়তোবা আমি তাদের প্রতি ফুলফিল করতে পারবো। সো ওইটা করার জন্যই কিন্তু বেসিক্যালি হচ্ছে চিন্তা করেছিলাম যে না, আসলে বিয়ে করে যদি লাইফটাকে সেটেল করা যায়। আর আমি যদি তখন বুঝতাম যে না, আমাকে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো লাইফে মানে অন্য কারো রেসপন্সিবিলিটি ফুলফিল করা যায় না। কারণ আমার মা আমার মা, আমার বোন আমার বোন, আমার বোন তার বোন না, আমার মা তার মা না। আমার আমার মায়ের জন্য যেটা ফিল হবে সেটা আরেকজনের কখনোই ফিল হবে না। আমি যে কষ্টের জায়গাটা যেটা চিন্তা করব আমার মার জন্য, সেটা আরেকজন কখনোই করবে না। তো রেসপন্সিবিলিটি তো অনেক পরের কথা, ওগুলো তো অনেক পরের চিন্তা। সো ওই ভুলটা কখনো মানে আল্লাহ তাআলা আমাকে যেহেতু ওই জায়গাটা থেকে বের করে নিয়ে আসেন, সো ওই ভুলটাই কখনো করতাম না। বাট আমাদের সোসাইটিতে কি হয় যে মানে এখনও একটা বড় একটা প্রশ্ন যে মেয়ে মানুষ বড় হচ্ছে বিয়ে দিয়ে দিব, তো এই চিন্তাধারা বা প্যারেন্টসদের এই চিন্তাধারা নিয়ে কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ডেফিনেটলি বলতে চাই। আসলে হচ্ছে মা বাবাদের, আমার মনে হয় যে প্রত্যেকটা মা বাবারই উচিত তাদের সন্তানকে ইন্ডিপেন্ডেন্ট করা, প্রপার এডুকেশন দেওয়া, ওদেরকে ইন্ডিপেন্ডেন্সি মানে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দেওয়া, যেখানে আপনার বাচ্চা যদি কখনো হোঁচট খেয়ে পড়ে যায় সে যেন উঠে দাঁড়াতে পারে। কারণ আপনি যে শিক্ষাটায় তাকে মানুষ করবেন, এই যদি হোঁচটটা খায় তখন কিন্তু ওই যে অ্যাটলিস্ট হচ্ছে সে উঠে দাঁড়ানোর যে জায়গাটা এটা থাকবে। ইন্ডিপেন্ডেন্ট উইমেনকে আসলে আপনি কখনো আঘাত করতে পারবেন না। সো ছেলে মেয়ে যেই হোক না কেন, ডেফিনেটলি আমি বলবো যে ওই মানুষ ইন্ডিপেন্ডেন্টটা হওয়া অনেক দরকার, এবং বাবা মার এটাতে সাপোর্ট করা খুব দরকার। আর আমার মনে হয় যে যখন একটা মেয়ে আসলে ইন্ডিপেন্ডেন্ট না, ওর দিকে না মানুষের চোখগুলো অন্যরকম থাকে, এক রেসপেক্টটা মনে হয় বেড়ে যায় নাকি? অনেক বেশি, অনেক বেশি। কারণ আমার মনে আছে যে আমি যখন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যাদের সাথে আমার বাবা মারা যাওয়ার পরে আমি যখন MBA করতাম, তো আমার কাছে মানে একটা লিমিটেড টাকা থাকতো, যে টাকা দিয়ে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে মানে টিফিন খাওয়ার জন্য হচ্ছে টিফিন টাইমটা, ব্রেক টাইমটা দিয়ে যেয়ে আমি সবাই দেখতাম যে তখন আমি IUB-তে ট্রান্সফার হয়েছিলাম নর্দার্ন থেকে।
তো আইওবি সবাই দেখছি হেলভেশিয়ে যাচ্ছে, সবাই দেখছি যে আপনার অপোজিটে বাবা রাফি ছিল নর্থ সাউথের অপোজিটে, সো সবাই ওখানে যে বার্গার টাকা খাচ্ছে। তো আমার কাছে তো টাকাটাই কম, কারণ আমি নিয়ে বের হয়েছি হচ্ছে বাসা থেকে জাস্ট হচ্ছে ধরেন লাইক 100 টাকা। সো 100 টাকা দিয়ে আমি এখন কি ক্যারি করব? সো ওই যে মানুষগুলো যখন হচ্ছে যে তাকাইতো, দেখতাম যে আসলে আমাকে খুব মানে পুয়ার ফিল করানোর একটা ব্যাপার থাকে না, যে ও তুমি হচ্ছে মানে তুমি তো গরিব, তোমার তো টাকা পয়সা নাই, মানে এরকম এখানে তো আসতে পারবে না, তুমি তো এটা যোগ্য না 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 এরকম আসতে পারবে না। আর আমি কখনো আসলে ওই যে ফিলিংগুলা, এটা আমাকে আসলে হচ্ছে ফিল করাইতো যে না ঠিক আছে, আমার এগুলা বড় হওয়ার জন্য এগুলা কাজে লাগবে। একা একা সামটাইমস দেখা গেছে কান্না করতাম, খারাপ লাগতো। বাবা না থাকলে আসলে এগুলো খুব পেইনফুল একটা মেয়ে মানুষের জন্য। আর তার উপরে যখন আবার আপনি এরকম একটা হাজবেন্ড পেয়ে গেছেন যে আসলে আপনার জীবনের কি দরকার সেটাও বুঝতেছে না, তার মানে তো আপনি আরও অসহায়, আপনি ডেস্ট্রয়, আপনি শেষ হয়ে গেছেন। তো ওই যে ওই মানুষগুলা যখন বা ওই ফ্রেন্ড সার্কেলগুলো যখন এভাবে একটু তাকাতো যে না ও তো যাইতে পারবে না আমাদের সাথে বার্গার খেতে, ওদেরকে কি আসলে জবাব দেওয়া হয়েছে মানে নিজের সফলতা দিয়ে? আমি কখনো কাউকে আসলে থাকে না যে আপনি জবাব দিয়ে দিবেন বা দিব, এই জিনিসটা আমি কখনোই করি নাই। বিকজ হচ্ছে তোমার যেটা অ্যান্সার পাওয়া সেটা তুমি, আমার সাকসেস এখন যারা দেখতেছে তারা তো অটোমেটিক্যালি আমার কাছ থেকে অ্যান্সার পেয়ে গেছে, আমি তাকে কি দিব। আবার অনেকে থাকে যে মানুষকে ছোট করে রিভেঞ্জ নেয়, এই মেন্টালিটি আমার কখনোই নাই। আমি হচ্ছে মানে আপনি আমাকে যতই বাজেভাবে ট্রিট করেন না কেন, আমি অলওয়েজ আপনাকে খুব ভালোভাবে ট্রিট করব। ইভেন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় রিভেঞ্জ, যখন আসলে আপনি কাউকে হার্ম করতে চাচ্ছেন, বাট একটা মানুষ চুপচাপ সাইলেন্ট বসে আছে, আপনাকে কোনো অ্যান্সার করতেছেন। আমার জন্য এর থেকে মনে হয় বেস্ট শাস্তির কিছুই নেই। তো আমার মনে হয় আপনার সফলতাটাই ওদের সবার অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এখন তো আপনি সিঙ্গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এরকম হয় না যে মানে আপনার যে সাকসেসটা, আপনি একটা জায়গায় আছেন, এখন দাঁড়িয়ে আছেন একটা জায়গায়, তো এরকম হয় না যে বিশেষ করে অনেক ধরনের ছেলে ওটার জন্য আপনাকে টার্গেট করছে বা আপনার আসলে সাকসেসটাকে ওরা ইউজ করতে চাচ্ছে বা দেখা যায় যে আপনার কাছে পৌঁছাতে চাচ্ছে, মানে এরকম হয় না? আসলে আমি যদি বলি আমার সাকসেস এই জার্নিটার ভিতরে মানে আমি যে কাউকে আমার লাইফে ইন্টার করতে দিব ওই স্পেসটাই আমি কখনো কাউকে দিই নাই। মানে আমার লাইফটা পুরো একটা বাউন্ডারির ভিতরে রাখা, মানে ইটস মাই লাইফ মিনস মাই লাইফ। আমার লাইফটা টোটালি প্রাইভেট। আমার লাইফে স্পেসিফিক কিছু মানুষ আছে, এই স্পেসিফিক মানুষগুলোর ভিতরে আমি থাকি, এদেরকে আমি ট্রাস্ট করি, এর বাইরে আমি কারো কাছে যাই না। আপনি যে আমাকে কোনো কিছু প্রপোজ করবেন, আপনি যে আমাকে একটা অফার করবেন কোনো কিছু, এটারই তো স্কোপ নাই। কাজ আমি আপনাকে ওই অফার করার জন্য ওই অপরচুনিটিস কখনো দিব না কাজ মানে আমি কখনো কোনো পার্টিতে যাই না, আমি কখনো খুব ক্রাউড প্লেসে যাই না, আমি এরকম কোনো সারাউন্ডিংসের সাথে মিশি না যেখানে অনেক বেশি হচ্ছে মানুষজন আছে। বিকজ আমি যেটা লাইফে শিখছি সেটা হচ্ছে যেই টাইমটা আমি অন্য মানুষকে দিব, ওই টাইমটা আমি আমার বিজনেসে ইনভেস্ট করব। আমার ব্যক্তিগত সময়টা শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, আমার বিজনেস পার্টনারের জন্য, আমার ছোট কিছু আশেপাশের যে মানুষগুলো যারা আমার সাথে বিজনেসের জার্নিতে ছিলেন, যারা আমাকে স্ট্রাগল করে এই পর্যন্ত ফাইট করে আমাকে নিয়ে আসে, তাদের জন্য। বাট ওই যে কেউ যে অপরচুনিটি গ্র্যাব করবে বা আমার সাথে হাই হ্যালো করে কথা বলা, লাইক আমি সকালবেলা মেসেঞ্জার খুলছি, ও মাই গড, হাই দিতে দিতে অনেক হাই দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে, গুড মর্নিং লিখতে লিখতে মনে হয় অবস্থা খারাপ। বাট আমি ওই ইনবক্স চেক করে তার হাইয়ের অ্যান্সার দিব এতটুকু সময় আমার কাছে নাই। আজকেও মনে হচ্ছে সকালবেলা আমি একটা টেক্সট দেখতেছিলাম, লন্ডনে থাকে, নামটা মেনশন না করি, তো সে দেখলাম যে হাই তো মনে হয় গত 1 মাস ধরে হাই লিখতেছে, সো 100টার উপরে ওখানে হাই দেওয়া আছে। সো তারপর লিখছে যে আপনি রেসপন্স করছেন না কেন? আই এম নট বাউন্ড টু, হুএভার ইউ আর, আপনার মার্সিডিজ আছে, BMW আছে, আপনি রিচ, আপনি হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, এটা তো আমার দেখার বিষয় না। ইভেন আমার কখনো কারো টাকার প্রতি কোনোদিন ইন্টারেস্টও কাজ করে নাই। আপনার কি আছে ডাজন্ট ম্যাটার টু মি, আমার কি আছে এটা নিয়ে আমি অনেক বেশি ভালো থাকতেছি। আমার সেলফ টেবিলে আমি নিজেরটা নিজে পে করি, আমার নিজের জন্য যেটা কেনা দরকার ওটা আমি নিজে কিনতেছি, আমাকে কারো কাছ থেকে চাইতে হচ্ছে না। কেউ আমাকে দিক এটাও আমি পছন্দ করি না। কেউ মেয়েরা আছে যে গিফট অনেক বেশি পছন্দ করে, মেয়েদেরকে গিফট দিলে, বাট আপনি আমার পর্যন্ত গিফট পৌঁছাবেন এটার তো রিচই করতে পারবেন না আপনি। সো এই যে প্রাইভেট লাইফটা, সো ওইটার কারণে দেখা গেছে যে আসলে কখনোই ওই স্কোপটা কেউ হয়েই ওঠে নাই যে আমার সাথে 1 কাপ কফিও কেউ টেবিলে খাবে।
ভাই এমন কি কখনো হয় না কাজের সূত্রেই বা যে কোনো কিছু ধরেন কাজের সূত্রে বাইরে গেলেন বা যার সাথে পরিচয় মানে দেখা গেছে পুরুষ মানুষ মানে ও আপনাকে খুব No. ইমপ্রেস করতে চেষ্টা No. করছে এরকম কখনো যার কাজ দরকার আপনি আমার অফিসে আসেন, অফিসের বাইরে আমি আপনাকে চিনি না, আই ডোন্ট নো ইউ। আপনি যেই হন না কেন, যত বড় বিজনেস ম্যাগনেট হন না কেন, যাই করতে চান না কেন, বাট কোনো লাভ নাই। আপনার কি মনে হয়েছে যে আপনার এই বাউন্ডারিটা আপনাকে অনেক কিছু থেকে সেভ করতেছে? হ্যাঁ, 100%। বিকজ আজকে যদি হচ্ছে ধরেন আমি যদি আমার লাইফস্টাইল যদি একটু ডিফারেন্ট হতো, আমি অনেক কিছু যদি আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না, যে আমি যদি একটু হচ্ছে বাউন্ডারি বাইরে, মানে থাকে না যে একটা আপনি এমন লাইফ লিড করতেছেন, আপনি সারাদিন কাজ করছেন, রাতের বেলা একটু পার্টিতে যাচ্ছেন, ফ্রেন্ডদের সাথে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, ওইটা আমার কাছে মনে হতো যে আমাকে আরও ডিস্ট্রয় করে ফেলতো। আমি ওইটার থেকে আসলে দূরেই থাকতে চাই। বিকজ আমি যে সাকসেসের জার্নিটাতে আছি, এখানে আমি নিজেকে 10 ইয়ার্সের জন্য একটা নিজেকে বলা যায় যে আমি জেলের মধ্যে রাখছি। এই জেলের যে পানিশমেন্টটা নিজেকে দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন এখান থেকে বের হয়ে তখন কিছু দেখব। ইদার 5 ইয়ার্সের জেল, ইদার না হয় 50 ইয়ার্সের মানে হচ্ছে কষ্ট। আমার বাবা আমাকে বলতেন যে 5 বছর নিজেকে বন্দি করে ফেলো, তাহলে তুমি সাকসেস চোখে দেখবা, যেটা আমি পাইছি। আমার যদি এই সারাউন্ডিংস, তারপরে হচ্ছে টাইম ওয়েস্ট করা, মানুষের সাথে কথা বলা, ফোনে কথা বলো, এটা করো ওটা করো, এগুলো যদি করতাম, আমার কাছে মনে হয় যে আমি কখনোই কনসেন্ট্রেশন থাকবে না। তো আপনাকে আপনার সার্কেল আছে, ফোন দিবে, এখানে আসো ওখানে আসো, আপনার যেতে ইচ্ছা করবে, আপনার এটা করতে ইচ্ছা করবে, ওটা ইচ্ছা করতে হবে। তার মানে আমি যে সময়টা প্রোডাকশনের জন্য দিচ্ছি, যে আমি এখন একটা প্রোডাকশন করবো, আমি একটা ডিজাইন উঠাবো, আমি একটা নতুন একটা জিনিস লঞ্চ করব, ওটা ভাবার জন্য তো মানে আপনি সময় পাচ্ছেন না, আপনি ওই সময়টা আরেকজনকে দিচ্ছেন, তো আমার সাকসেসের গ্রোথটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এটা খুবই মূল্যবান বিষয় বা এই বক্তব্যগুলো মূল্যবান, মানে যারা এখন আসলে বিজনেস শুরু করতে চাচ্ছে, ম্যান এবং ওমেন দুজনের ক্ষেত্রে আছে। একটু বিজনেসের প্রসঙ্গে আসি। এক মাসে আপনার সর্বোচ্চ প্রফিট কত ছিল, অথবা এক মাসে আপনার সর্বোচ্চ লস কত ছিল, এটি একটু জানতে চাচ্ছি। আমি আসলে যদি সর্বোচ্চ লসের কথা বলি, আমরা যদি এক মাসে সর্বোচ্চ 1 কোটি টাকাও লস দিয়েছি। আর যদি আমরা প্রফিটের কথা জানতে চাই, ওটা হাইডি থাকুক। মানে একটা রেঞ্জ। যেহেতু আলহামদুলিল্লাহ আমার এখন রাইট নাও 4টা আউটলেট আছে, ইভেন আমাদের কাস্টমার বেসমেন্ট অনেক ভালো, আমার অনলাইন অফলাইন মিলে, প্লাস আপনি দেশের বাইরেও। আমি জাস্ট এতটুকু বলি যে আমাদের ক্লায়েন্ট যেগুলা, আমাদের সিগনেচার লাইফস্টাইলের টোটাল ক্লায়েন্ট হচ্ছে 4,45,000। এই 4,45,000 একটাও ফেক ফলোয়ার নাই। এই পেজটা একদম ফ্রম দ্য বিগিনিং, যখন আমি নিজে ক্রিয়েট করেছিলাম পেজটা, তখন থেকে এখন পর্যন্ত ওই পেজটাই আছে, ওই পেজগুলোই আছে, এবং অথেন্টিক ফলোয়ার। আপনি ভিডিও করতেছেন, দেখছে, সে ফলো দিয়ে গেছে। আমাকে ওই ফলোটা দেওয়ার জন্য ফেক পারচেস করতে হয় নাই। মানে আমি কখনো এটা বিলিভ করি না যে আমি হচ্ছে ফেসবুকের ভিতরে ফেক কাস্টমার পারচেস করব এবং অনেক বেশি ফলোয়ার দেখাবো, দেখায় হচ্ছে অনেক, এটা তো অনেক অনেক বিশাল একটা পেজ। নো, আমার এটার দরকার পড়ে না কখনো। আমার কাছে মনে হচ্ছে যে আমি স্ট্রাগল করে যে স্টেজে যাব, তখন আল্লাহ আমাকে অটোমেটিক সাকসেস দিবে, এবং তখন ওইটা অটোমেটিক হবে। যেটা হবে ওইটা মানে কাস্টমার থেকেই আসুক। আমি ফেক কোনো কিছু পারচেস করে কাস্টমারকে দেখানো, শো অফ যেটাকে বলে, এখনকার একটা জিনিস বিজনেস পার্সনদের ক্ষেত্রেই বলি, যারা নতুন বিজনেস স্টার্ট করতেছেন তাদের জন্যই বলি, আপনারা যারা ফেসবুকে দেখা গেছে যে আপনারা মেটা অথবা ফেসবুক যখন নতুন একটা পেজ খুলতেছে, অনেক বেশি ফলোয়ার নিয়ে নিচ্ছে। আজকে এরকম তো আমরা অনেক দেখি, হ্যাঁ, যে পেজটা নতুন কিন্তু এত ফলোয়ার হয়ে গেছে, লাইক আপনার কাছে ওই পরিমাণ প্রোডাক্টও নাই, বাট আপনি কিন্তু নিজের বিজনেসকে নিজেই কিল করতেছেন, আপনি তো নিজের বিজনেসকে নিজেই হার্ম করে ফেলতেছেন। মানে আপনি ওই বিজনেস থেকে যে গ্রোথটা আসার কথা, এই গ্রোথটা, ভাই আপনি বিজনেস করতেছেন মানে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ফিল্ডে নামছেন মানে আপনাকে তো ধৈর্য ধরে বিজনেসটা করতে হবে। আপনি আজকেই চিন্তা করছেন যে কালকে থেকে 1 লাখ দেখে ফেলে কাস্টমার অর্ডার দিবে, বিষয়টা ভুল। আপনি 1 লাখ কাস্টমারের ভিতরে কাস্টমার অ্যাকচুয়ালি পাচ্ছেন 20 জন বা 50 জন, বাকি সব তো ফেক। আপনি দেখবেন যে উপরে 1 লাখ লাইক, কিন্তু নিচে হচ্ছে পিকচারে লাইক দিছে 2 জন। আর আপনি সিগনেচারের পেজে যদি ভিজিট করেন, আপনি দেখবেন যে আপনি আমাদের এখন রানিং মেইন পেজ যেটা আমাদের, সেটাতে 330K লাইক আছে। তো ওইখানে আপনি একটা রিলস ফেলছেন, আপনি দেখবেন 1 আওয়ারের ভিতরে ওটা 5 to 6,000 রিচ করে, আর একদিন পরে ওটা 17, 18, 24, 30 পর্যন্ত চলে যায়।
আমরা তো কখনো এরকম পেড প্রমোশন করি না, শুধু সিলেক্টিভ যে প্রোডাক্টসগুলো হচ্ছে কোয়ান্টিটি আমাদের আসে ওগুলা সেল করার জন্য আমরা ক্যাম্পেইনটা রান করি। বাট বাকি সব কিন্তু অর্গানিক ক্লায়েন্টরা আসতেছে, ক্লায়েন্টরা ফিজিক্যালি নিচ্ছে, ক্লায়েন্টরা দেখতেছে, ক্লায়েন্টরা পারচেস করতেছে। সো আমার প্রথম থেকেই এটা মাথায় ছিল যে ক্লায়েন্ট যা দেখবে তুমি দেখো, দেখে তুমি পছন্দ করো, তোমার পছন্দ হয়েছে, তোমার স্যাটিসফ্যাকশন হয়েছে, তোমার মনে হয়েছে যে হ্যাঁ এটা আমি পারচেস করব, এটা আমার ভালো লাগছে এবং এটা দেখতে আমার অথেন্টিক লাগতেছে, তখনই কিনো। আর যদি অনলাইনে অনেকে অর্ডার দেয়, আমাদের রিটার্ন পার্সেন্টেজ অনেক কম। লাইক আপনার পুরো মাসে ডেলিভারি গেছে হচ্ছে 10,000 পিস প্রোডাক্ট, রিটার্ন আসছে মাত্র হচ্ছে সে ফর এক্সাম্পল 200টা। আমাদের রিটার্ন রেশিও এত কম, কারণ হচ্ছে প্রোডাক্ট হাতে নেওয়ার পরে ক্লায়েন্টরা খুব কমই আছে যে আপনার প্রোডাক্টটা রিটার্ন করবে, এরকম খুব কম হয়। আমাদের একদমই রিটার্ন নাই বলেই চলে। একটা বিজনেস এখন তো আসলে সব কিছু কন্টেন্ট ভিত্তিক হয়ে গেছে, সব কিছুই। তো পিকচার বা ছবিটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট? কারণ দেখা যায় যে আমি নিজে যখন একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি অনলাইনে, তো আমি চাই যে আমাকে র পিকচারটাকে আমার ওনার ফোন দিয়ে উনি পিকচারটা তুলে দেখ। তো পিকচারগুলো থাকে যে ফটোশপ করা, হাইলি ফটোশপ করা, বা হচ্ছে লোকে খুব ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলে, মানে খুব টপ নচ। তো ওই পিকচারগুলো না আমার আসলে দেখে কেমন জানি ট্রাস্ট আসে না, আমি জানি না, আমার পার্সোনাল মতামত। তো পিকচারটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বা এই যে কাস্টমাররা যখন প্লিজ আপু পিকচার দেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা, একটা বিজনেস করার জন্য আপনি আমাকে প্রথমে জিজ্ঞেস করতেছিলেন যে আপনার মূলধন যে রিলেটেড যদি কথাটা বলি, আমার কাছে তো কিছুই ছিল না। আমার হাতে একটা আইফোন ছিল, মানে একটা ক্যামেরায়। আমি এই ক্যামেরাটাকে মনে করছি এই ফেসবুকটা, এই মোবাইলটাই হচ্ছে পুরো ওয়ার্ল্ড, এটাই আমার হাতে আছে, এটাকে আমি ইউজ করে এখন বিজনেস করব। আমার কাছে আর কিছু নেই, টেবিল আছে, চেয়ার আছে, আমি এই দুইটা জিনিস নিয়ে বসছি, আমার এখন এটা থেকে আমাকে বিজনেস বাই করতে হবে। কি করব? আমি ছবি তুলছি, কোনো একটা কাস্টমার নক দিচ্ছে, আমি এমন একটা পিকচার তুলছি, ভাই একটা ভালো মোবাইল ইউজ করে যদি আমি বিজনেস করতে পারি, আমি কেন মানে হচ্ছে একটা নর্মাল অ্যান্ড্রয়েড ইউজ করব? আমি অন্য কিছুতে প্রোডাক্টে ইনভেস্ট করার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি একটা ভালো ক্যামেরা ইউজ করেন, যেটাতে আপনি কাস্টমারকে বুঝাতে পারবেন যে না এটা একটা ভালো প্রোডাক্ট। এটা আপনাকে কাস্টমার তখন ট্রাস্ট করবে যখন আপনি একটা ভালো পিকচার তাকে থ্রো করতে পারবেন, অথবা আপনি একটা 3 সেকেন্ডের একটা ভিডিও করছেন, 4 সেকেন্ডের একটা ভিডিও করে কাস্টমারকে পাঠাচ্ছেন, কাস্টমারটা দেখে বুঝে ও আচ্ছা এটা একটা গুড কোয়ালিটি, আমি তাহলে এটা অর্ডার করি। তারপর বাকিটা কাস্টমার উপরে ছেড়ে দেন, কারণ কাস্টমারকে ওই কমফোর্ট জোনটা দিতে হবে যে ভাই আপনার ভালো লাগলে নেবেন, না লাগলে পারচেস করবেন না, শেষ। ওই রিস্কটা তো আপনাকে নিতে হবে যে সে যে কাস্টমার সে যে কিনতেছে ওই পর্যন্ত যে পৌঁছাইতেছে, পৌঁছানোর পর যে কাস্টমারটা ভালো লাগতেছে, আচ্ছা ওই পর্যন্ত যে আমার কত টাকা খরচ হবে, আমি পাঠাইলে আমার 150 টাকা খরচ হচ্ছে, ফাইন হোক না, বাট কাস্টমার পর্যন্ত আপনি এরকম করতে 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 আপনি মানে বাংলাদেশে 5,000 কাস্টমার কাছে পেয়ে গেছেন। ওইখান থেকে যদি আপনার 500 কাস্টমারও আপনার হয়, তার মানে তো আপনার বিজনেস দাঁড়াই গেছে, আপনার তো কিছু দরকার নেই। সো ডেফিনেটলি ক্যামেরা অ্যান্ড পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিজনেস। এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট বিজনেসে। একটা কাস্টমারকে খুশি রাখা কতটুকু টাফ বা কতটুকু সহজ? আচ্ছা, সো এখানে যদি আসি, আমার মনে হয় যে বিজনেসের সবথেকে ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট সেলিং না, বিজনেসের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার। আপনি আপনার মানে সার্ভিস সেল করেন, আপনি আপনার প্রোডাক্ট তো মানে যে কারো কাছ থেকে পারচেস করা যায়। যেমন আমি জ্যাকেট সেল করতেছি যেরকম সিগনেচার লাইফস্টাইলে, ওরকম ধরেন বাংলাদেশে আমাকে দেখার পর থেকে আমার ক্যাম্পেইন নিয়ে সারাদিন দেখবেন মানুষ মনে হয় রিসার্চই করতে থাকে, মানে আল্লাহ হয়তো বা জানে, আমি জানি না। অনেকগুলোই আমি দেখতেছি যে আমি আজকে রাতে একটা ক্যাম্পেইন বানাইছি, 2 দিন পরে ওটা কপি হয়ে গেছে। আমি হচ্ছে ওয়াটারপ্রুফ একটা জ্যাকেটের ভিডিও বানাচ্ছি, ওয়াটারপ্রুফ জ্যাকেটের ভিতরে পানি ঢালছি, যেটা ওয়াটারপ্রুফ কাস্টমার বুঝবে। সারা বাংলাদেশে যতজন জ্যাকেট সেল করতেছে সবার কাছে ওইটা ওয়াটারপ্রুফ জ্যাকেটের ওই পানি ঢালা ভিডিওটাই, মানে ভাই কন্টেন্ট করবা নিজের মতো করো, যা করবা নিজের চেষ্টায় করো, আরেকজনকে দেখে আমি কপি করে কতক্ষণ সাকসেস হব, তার মানে আপনার ব্রেনে তো কিছু নাই। আচ্ছা, মেয়ে হয়ে ছেলেদের গার্মেন্টস নিয়ে কাজ করা, ছেলেদের কাপড় নিয়ে কাজ করা, এই চিন্তাটা কিভাবে আসলো মাথায়? এটা আসলে ব্যাপারটা হয়েছে যে মার্কেটে আসলে আমি যখন বিজনেসে ঢুকেছি তখন তো আসলে আমার হাতের কাছে ছিল হচ্ছে মেন্সের ক্লোথিং। সো যখন আমি মেন্স ক্লোথিং নিয়ে কাজ করতে শুরু করছি, আসলে আমার কাছে তো লাইফের কোনো কিছুই আমার কেন জানি কখনো কোনো কিছু টাফ যে হবে, এই টাফ ওয়ার্ডটাই আমি কখনো শিখি না, যে এটা টাফ, এটা পারবো না, এটা রিস্কি, এটা পারবো না, এই জিনিসটা আমি কখনো ফিল করি না, আমার মধ্যে এই ফিলিংটাই কেন জানি নেই।
মানে থাকে না যে আপনি একটা কাজ করতেছেন, আপনি ভয় পাচ্ছেন এটা করবো কিনা, এটা হবে কিনা, এই টেনশনটা আমার মাথায় আজ পর্যন্ত আসে নাই। মানে আমি জানি যে এইটা আমি পারবই, এটা হবেই, এটা আমি আই ক্যান ডু দ্যাট। সো আমার কাছে যে মেন্স ক্লোদিং, উইমেন্স ক্লোদিং এই জিনিসটা নিয়ে কখনো আমি আসলে ডিফারেন্সিয়েট করিনি। বাট আমার যখন কাস্টমার সেগমেন্ট, যখন আমি মানে বাইং হাউসে বিজনেস করছিলাম, তখন তো আসলে ওইভাবে কাস্টমার বেসটা তৈরি হয়ে যাওয়ার কারণে ওইটাতেই খুব বেশি ফোকাস দেওয়া এবং ওই জায়গাটাতেই হচ্ছে নিজেকে এস্টাবলিশ করা হয়ে গেছে। আপনার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্টটা কি? আমার ইউনিক সেলিং পয়েন্ট যেটা হচ্ছে লাইক যেমন হচ্ছে এই যে ম্যানসের উইন্টারের কালেকশনস যেটাকে বলে, লাইক বাংলাদেশে আপনি দেখবেন প্রত্যেকটা পেজে নর্মালি পোলো, টি শার্ট, শার্টস এগুলাই সেল করতেছে। সো আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা আমি এমন কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় যে কাস্টমারের কোন জিনিসটা মানে ডিম্যান্ড আছে বাট মার্কেট ওটাকে ফিল আপ করতে পারতেছে না। যে আপনি আছে না যে আপনার একটা নিশ আছে, যে আপনি ওই জিনিসটা খুঁজতেছেন বাট আপনি আরেক জায়গা থেকে কিনতেছেন বা দেশের বাইরে থেকে পারচেস করতেছেন, বাট আপনি অনেক টাকা দিয়ে পারচেস করতেছেন। সো এই জিনিসটা যখন বিজনেস করতে করতে একটা সময় মানে খুব শর্ট টাইমের ভিতরে আমার মাথায় চলে আসছিল যে আমি একটা ইউনিক কি নিয়ে কাজ করতে পারি। দেখলাম যে সবগুলো যেহেতু আমার কাছে টপ টু বটম সব প্রোডাক্টই থাকতো, তার মধ্যে উইন্টারের কালেকশনস এমন একটা প্রোডাক্ট ছিল যে এখানে দেখতাম যে কাস্টমাররা এই উইন্টারের জ্যাকেট যেটা এইটার প্রতি অনেক বেশি নিডি, কারণ এইটা বাইরে অনেক পারচেস করতে হয় অনেক প্রাইস দিয়ে। মানে বাংলাদেশে এরকম কিছু ব্র্যান্ড আছে যেখানে আপনি অনেক হাই প্রাইস দিয়ে এটা পারচেস করবেন, বাট সিগনেচারে যখনই আপনি পারচেস করতে যাবেন এই জিনিসটা আপনি চিন্তা করবেন যে আমি 2,000 টাকা থেকে 4-5 হাজার টাকার ভিতরে অনেক ভালো জ্যাকেট পেয়ে যাচ্ছি, যেটা আমার মাইনাসের 5, 10, 15, 20 মানে এই জায়গাগুলোতে হচ্ছে কভার করবে একদম। মানে এই জিনিসগুলো হচ্ছে কাস্টমারের প্রতি মানে আমার যখন মাথার ভিতরে ছিল তখন এটাকে আমি অনেক বেশি ইফেক্টিভ মনে করছি এবং আমার মনে হচ্ছে যে না, এটা একটা নিশ কাস্টমারের ফুলফিল করার একটা জায়গা, যেটাকে ধরে আমি আমার বিজনেসটাকে একটা টার্ন দিতে পারি। একটা সেম কোয়ালিটি প্রোডাক্ট অথবা জ্যাকেট দেশের বাইরে আর বাংলাদেশে সেম কোয়ালিটি, এটার অ্যাভারেজ প্রাইস ডিফারেন্সটা কতটুকু হতে পারে? আচ্ছা, সেম কোয়ালিটি বলতে যদি আমি বলি যে আসলে এখানে বাংলাদেশ সেগমেন্টে ধরেন আরও 50 জন আমার মতো করে হচ্ছে বিজনেস করতেছে। 50 জনের কিন্তু 50 রকম কোয়ালিটি, সেম কোয়ালিটি না। এটা হচ্ছে মানুষ যে বাইরে থেকে দেখতেছে সে হয়তো ভাবছে নাহলে সিগনেচার বাংলাদেশের নাম্বার 1 কেন, সিগনেচারের প্রোডাক্টই নাম্বার 1 কেন, জ্যাকেট কেন নাম্বার 1, ওখানেই কেন যাইতে হবে? যেমন হচ্ছে ঘরের বাজার বিডি যদি আমরা দেখি, মানে আমি কিন্তু এখন মধু চিন্তা করলে, হানি চিন্তা করলে তো আমার মাথায় ঘরের বাজার বিডি চলে আসে। সিগনেচারের ব্যাপারটাও ওরকম যে আপনি যখন উইন্টারের কালেকশন কিনবেন আপনার সবার আগে মাথায় নক করবে সিগনেচার লাইফস্টাইল, কারণ আপনি কাস্টমারকে দিচ্ছেন ওই কোয়ালিটিটা যেটা অন্য কেউ দিতে পারতেছে না। ইভেন প্রাইস এত বেশি রিজনেবল মোর দেন আদার্স। আমি দেখতেছি আমার জ্যাকেটটা আমি সেল করি 3,500 টাকা, আরেকজন সেল করতেছে 6,000 টাকা, কজ ও জানেই না যে এটাকে এই প্রাইসে সেল করা যায়। আবার ও চিন্তা করতেছে ওর প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক কম, যেহেতু হচ্ছে অনেক লেস কোয়ান্টিটি নিয়ে কাজ করতেছে, প্রফিট মার্জিনটা অনেক হাই করতে হবে। বাট আমাদের আসলে আমার বিজনেসের ধরেন এই রিস্কের পয়েন্ট যেটা রিস্ক ফ্যাক্টর যদি বলি যে আপনি আমার জ্যাকেটের যে মানে আমাদের যে জ্যাকেটের সেগমেন্টটা উইন্টারের, এখানে 5,000 পিস জ্যাকেটের যে প্রাইস, এটা দিয়ে একজন নতুন ব্র্যান্ড ও 5টা শোরুম করতে পারবে, ওর 5টা শোরুম হয়ে যাবে। কিন্তু সিগনেচারের ওই 5,000 পিস জ্যাকেট হচ্ছে আপনার শুধু ইন হাউসের স্টক থাকে শুধুমাত্র অনলাইন বেস কাস্টমারদের জন্য অলওয়েজ। এবং হচ্ছে যদি আমি ফিজিক্যাল ব্রাঞ্চ আমাদের যদি বলি 10 থেকে 15,000 সবসময় আমার ইন হাউস থাকে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের অন্যান্য উদ্যোক্তারা বা অন্য কোনো যারা বিজনেস করে তারা দেখা যাবে যে আরও 3-4টা আউটলেটই করতে পারতেছে। সো এই ইনভেস্টমেন্ট রিস্কে যাওয়াটা তো আসলে মানুষের জন্য হুট করে এটা পসিবল না, যতক্ষণ আনটিল আনলেস আপনি ওই কাস্টমার বেসমেন্টটা ক্রিয়েট করতে পারবেন, মানে নেটওয়ার্কিংটা থাকা। তো এই রিস্কটা ছাড়া আর কোনো রিস্ক আছে আপনার বিজনেসে, বা কি কি রিস্ক আসলে আপনি ফেস করছেন সেটা খুবই উল্লেখযোগ্য? হচ্ছে একটা জিনিস বলি, আমি সারা মাস উইন্টার সেল করি, 12 মাস আমার কাছে 12 মাস আসলে আপনি 12 মাস উইন্টার পাচ্ছেন। এখন আপনি 12 মাস যে উইন্টার সেল করতেছেন, বাংলাদেশে তো 8 মাসই গরম, 8 মাসই গরম থাকে, তার মানে আপনি সামার কম, আপনি উইন্টারে প্রোডাক্ট বেশি রাখতেছেন, তার মানে আপনাকে হাই ভ্যালু প্রোডাক্ট বেশি রাখতে হচ্ছে এবং পারচেজ সেল প্রাইসও আপনার কিন্তু হচ্ছে মানে বেশি, পারচেস প্রাইসটাও অনেক বেশি। মানে আপনি একটা জ্যাকেট কিনতেছেনও অনেক হাই প্রাইস দিয়ে, ইভেন ওইটা দিয়ে আপনি 5টা পোলো কিনতে পারবেন,
কিন্তু ওইটা না কিনে আপনি যখন ওই একটা প্রোডাক্ট কিনতেছেন এতগুলা প্রোডাক্টের টাকা দিয়ে, তখনই তো আপনি অলরেডি রিস্কে আছেন। কারণ এইটা কখন সেল হবে, কোন টাইমে গিয়ে সেল হবে, এটার জন্য আমাকে আরও 3 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয়। মানে আমি এটা আমার যেমন দেশের বাহিরের যে সিজনটা, ওই কখন কোল্ড সিজনটা শুরু হচ্ছে, ওই সিজনটা কোন দেশে কোন সিজনটা চলতেছে, ওইটাকে বেস করে সেল করা, এটা তো একটা রিস্ক। আপনি ওখান থেকে কয়টা কাস্টমার পাচ্ছেন, তার মানে আপনাকে ইনভেন্টরিতে স্টক সবসময় রাখতে হচ্ছে। আপনি 5 কোটি টাকার প্রোডাক্ট রাখছেন কিন্তু আপনার সেল হচ্ছে 1 কোটি টাকা, তো আপনার 5 কোটি টাকার প্রোডাক্ট আপনি যে 5 মাস ধরে আটকায় রাখতেছেন, তারপরে আপনাকে কন্টিনিউ পারচেজই করতে হচ্ছে, তো এটা তো ডেফিনেটলি একটা রিস্ক। এটা তো সবাই মানে এটাকে হজম করে বের হওয়াটা তো অনেক টাফ। ডেড স্টক বলতে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটার মানেটা কি আপনার বিজনেসে? ডেড স্টক বলতে যেটা আমরা বুঝাই যে আমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসি, হ্যাঁ, পারচেস করে নিয়ে আসার পরে আপনি ধরেন 5,000 পিস প্রোডাক্ট কিনছেন বা 200 পিস কিনছেন, 300 পিস কিনছেন, ওখান থেকে 5টা প্রোডাক্ট এরকম হইতেই পারে যে এটা ড্যামেজ হয়ে গেছে, বা এটা ড্যামেজ না, আমি ধরে নিতে পারি এটা রিজেক্ট, এটা রিজেক্ট। এখন আমি এই প্রোডাক্টটা সামহাও হচ্ছে আমি ফ্যাক্টরি থেকে নিয়ে এসে পড়ছি, সো দেখা গেছে আপনাকে অ্যাজ এ বায়ার আপনাকে 5% টলারেন্স দিতেই হবে। 5% টলারেন্স মানে আপনার ওই প্রোডাক্ট থেকে ধরলেন আপনি 200 পিসের ভিতরে আপনার 20টা প্রোডাক্ট রিজেক্ট, তো ওইটা তো অলরেডি ডেড স্টক এবং ওটার তো একটা পারচেস ভ্যালু আছে, কারণ আপনি সেম প্রাইসে তো পারচেস করে নিয়ে আসছেন, সো ওইটা কিন্তু অলরেডি ড্যামেজ। সো ওই ড্যামেজ স্টকটা আমাদের হচ্ছে ইনভেন্টরিতে থাকে, বাট এটা দেখা যায় সারা বছর আমরা কখনো ওটা সেলও করি নাই, ওইটা ড্যামেজ স্টক, ওটা স্টকে ইনভেন্টরিতে থেকেই যায়। এটা সবসময় দেখা যায় প্রফিটের একটা অংশ মানে ওই ডেড স্টকের মধ্যে যেয়ে থাকে আমাদের। দেশের বাইরে আপনি এক্সপোর্ট করছেন, দেশের বাইরের ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা আসলে কি ধরনের এক্সপিরিয়েন্স? আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে লোকে, আসলে দেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা ইজি নাকি দেশের বাইরের ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা ইজি? দেশের বাইরে, দেশের বাইরের এক্সপিরিয়েন্সটা কীরকম যদি একটু শুনি, যদি কীভাবে করেন? জেনুইনলি স্পিকিং, আমি শুধুমাত্র হচ্ছে সিগনেচার লাইফস্টাইল এই পর্যন্ত আসার পিছনের রিজন হচ্ছে আমাদের প্রবাসী ক্লায়েন্টরা। এরা মানে আমি যে একটা এজ এ উইমেন বিজনেস করছি, আমাকে কখনো এটা মনে হয় তারা ফিলও করতে দেয় নাই, এবং এত বেশি রেসপেক্ট, এত বেশি ভালোবাসা, এত বেশি তারা আমাকে অনার করেছেন। আমার মানে তারা আমার পেজটাকে যে দেখছেন, আমার প্রোডাক্টটাকে যে ট্রাস্ট করছেন এত দূর থেকে দেখে, মানে সামহাও একটা ক্লায়েন্ট লন্ডন থেকে কিনতেছে, কেউ রাশিয়া থেকে কিনতেছে, কেউ সুইডেন থেকে কিনছে, বিভিন্ন কান্ট্রি, অল ওভার দি ওয়ার্ল্ড, সিগনেচার তো সব জায়গায়। সো যেহেতু আমি আপনার ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব সব কিছু থ্রুতে আমি মার্কেটিং করছি, ইটস নট যে আমি ফেসবুক বেস কোনো বিজনেস করি, আমার মার্কেটিংটা সব জায়গায়। সো ওইখানে দেখা যাচ্ছে মানে সব টাইপের কাস্টমার কিন্তু আমি সব দেশ থেকে আমি পাচ্ছি। আমার এভরিডেই দেখা যাচ্ছে আমার ফরেন ক্লায়েন্ট 50 থেকে 60টা অর্ডার আমার থাকেই, পার্সেল আমার যাচ্ছেই। তো ওই জায়গাটা যদি চিন্তা করি, দি আর ভেরি সাপোর্টিভ তারা, তাদেরকে এবং দেখা যায় যে তাদেরকে আসলে তারা অনলাইনে পারচেস করতেছে, তো একটা ক্লায়েন্টের অ্যামাউন্ট দেখা যায় যে মানে 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়, বা সামটাইমস এর বেশিও থাকে। যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পেজ করে দেখতেছি আমার রাত্রেবেলা একটা অর্ডার পড়ছে একটা ক্লায়েন্টের 85,000, কোনো একটা ক্লায়েন্টের 40,000, কোনো একটা ক্লায়েন্টের 50,000। সো এই যে আপনার যে একটা আপনি চিনেন না বাট সিগনেচার লাইফস্টাইল নাম শুনছেন, ওই যে ট্রাস্ট করে আপনি যে পারচেস করতেছেন, ডেফিনেটলি তারা সাপোর্টিভ না হলে তো আমরা এই জায়গায় কাজ করতে পারতাম না। তাদের ওই ট্রাস্টটা গেইন করাটা আমাদের জন্য মানে একটা চ্যালেঞ্জের বিষয়, ভেরি মাচ চ্যালেঞ্জিং একটা, মানে আপনি কাস্টমার ট্রাস্ট গেইন করবেন, ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং থিং। মানে আপনি আমার এরকম আমি আশেপাশের অনেককে দেখছি যে ও এমন একটা টি শার্ট বানাইছে যেটার মানে কস্ট মার্জিনটা আমি নাই বলি, সো ওই টি শার্টটা দিয়ে আমরা মানে হচ্ছে ও যেটা দিয়ে 5টা টি শার্ট বানাবে ওটা দিয়ে আমি একটা টি শার্ট বানাবো। মানে আমার কথা হচ্ছে আমার কাস্টমার ইউজ করবে এটা অ্যাটলিস্ট হচ্ছে 3 থেকে 4 বছর ইউজ করতে হবে, এটা কোয়ালিটিটা এরকম হইতে হবে যে সে পরে বলবে যে না ঠিক আছে। এটা ধরেন যে প্রোডাক্টটা আমাদের তো এখানে অথেন্টিক প্রোডাক্টও থাকে, মাস্টার কপিও থাকে, ইম্পোর্টেড প্রোডাক্টও আছে, সব ধরনের প্রোডাক্ট নিয়েই কিন্তু আমরা কাজ করি। সো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ব্যাপারটা আমি নাই বলি, যেগুলো আমাদের বায়ারদের অর্ডার থাকে, যে বায়ার আজকে ধরেন আমাদের গত মাসে একটা বায়ার ছিল, উনি আমাদেরকে প্রায় অলমোস্ট হচ্ছে 70টা ডিজাইনের পোলো অর্ডার করেছে। সো ওই 70 ডিজাইন থেকে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে আমি হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট কী ছিল যে 240 GSM লাগবে, আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ওইটা ধরে যখন আমরা প্রোডাকশনটা করার পরে দেখা যায় যে এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বের হয়েছে। এখন সিগনেচার লাইফস্টাইল শুরু করেছিল কিন্তু সামারের আইটেম দিয়ে, পোলো যেটা,
সো পোলোটা দেখা গেছে একটা কাস্টমার আপনার 2023 সালে কিনে 25 সালেও পরে আসছে, পরে এসে বলছে আপু আপনার কাছ থেকে কিন্তু পারচেস করছিলাম, এই যে দেখছেন আপনারটা পরে আসছি। কাস্টমার আমাকে মোটিভেশন দেওয়ার জন্য এতটুকু পর্যন্ত মানে চলে আসে যে সে ফ্লোরে ওই প্রোডাক্টটাই পরে আসে যে আপু আপনি আপনাদের ওল্ড কাস্টমার। এই যে একটা ভালো লাগা, এই যে তাদের একটা ট্রাস্ট, এইটা নিয়ে আসলে হচ্ছে মানে এগিয়ে যাওয়াটা আসলে আমাদের জন্য অনেক কমফোর্ট একটা জায়গা ক্রিয়েট করছে। বিজনেসে কন্টেন্টের গুরুত্ব কতটুকু, বা এই যে এত মার্কেটিং, এত কন্টেন্ট কেন? কন্টেন্টের কথা যদি আমি বলি, ডেফিনেটলি আপনি একটু আগে যেমন বলছিলাম जो दिखता है वो बिकता है, আপনি যেটা দেখাইতে পারবেন না ওটা সেল হবে না। যেমন দেখবেন 10টা প্রোডাক্ট আছে, 2টা আমি সামহাউ দেখাই নাই, ওই 2টাই সেল হয় নাই, বাকি 8টা দেখাইছি, বাকি 8টা সেল হয়েছে। তার মানে কন্টেন্ট ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। আপনি যত ভালো কন্টেন্ট বানাবেন, যত ভালো আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনি কাস্টমারকে বুঝাতে পারবেন, তত বেশি আপনার কাস্টমার রিচ এবং হচ্ছে প্রোডাক্ট সেলিংটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কারণ কন্টেন্ট আপনি যখন মানে সরাসরি দেখতে পারতেছেন না, আপনি তো সামহাও অনলাইনে অর্ডার করতেছেন, আপনার ভিজুয়ালাইজেশনটা যত ভালো, চোখের সামনে মানে যত ক্লিয়ার দেখতে পারতেছেন, তত কিন্তু আপনার জিনিসটা দেখতে ভালো লাগতেছে, যে মনে হচ্ছে আচ্ছা একটু ট্রাস্ট করি, আচ্ছা একটা অর্ডার দিয়ে দেখি, আচ্ছা একটু কিনি। এই জিনিসটা কাস্টমারের মধ্যে আনতে হলে, ওই ট্রাস্টের জায়গাটা ক্রিয়েট করতে হলে আপনাকে ভালো একটা কন্টেন্ট মেক করতেই হবে, এটার জন্য এফোর্ট দিতেই হবে আপনাকে। কারণ কাস্টমার একদম মানে ভালো জিনিসটাই দেখতে চায়। আপনি যখন কাস্টমারকে ভালো জিনিসটা বোঝাবেন, দেয়ার ইজ লট অফ মানে কম্পিটিটর ইন দ্য মার্কেট, মানে যারা বিজনেস করছে। সো এরকম আমি মানে 90%ই দেখি যারা আসলে কন্টেন্ট বানাইতেই জানে না, বুঝেই না যে আসলে কোন প্রোডাক্টের কোন জায়গাটায় গিয়ে আমি ক্লিক করলে কাস্টমার অ্যাকচুয়ালি কন্টেন্টটাকে বুঝবে। এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কাস্টমারকে কোন জিনিসটা দিয়ে হচ্ছে কাস্টমার ব্রেনে ক্লিক করতে পারবেন, এই জিনিসটা সবার মধ্যে কাজ করে না, খুব কম। মানে সামনে আসতেছে একটা প্রোডাক্টের ভিজুয়ালাইজেশন বোঝাচ্ছে, সাইজে তো কালারে তো, ভাই এইটা তো সবার কাছেই আমি দেখতেছি, তোমার কাছে ডিফারেন্টটা কি? তুমি খালি সাইজ আর কালার বলে চলে যাচ্ছ, কাস্টমারকে ডেসক্রাইব করবা কি? কাস্টমার কেন কিনবে তোমার কাছ থেকে? কাস্টমারকে বোঝানোর জন্য কন্টেন্টটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি একজন নারী উদ্যোক্তা, উদ্যোক্তা হিসেবে আপনার কাছে প্রশ্ন, যে ব্যবসা ক্ষেত্রে আসলে রাজনীতির প্রভাবটা কতটুকু? অনেক বেশি, অনেক বেশি। কারণ হচ্ছে আপনি যখন উপরের দিকে উঠবেন, যতক্ষণ পর্যন্ত আপনি একটা স্মল পারসন, ততক্ষণ তো আপনাকে কেউই দেখতেছে না। এবং প্রভাবশালী যারা থাকে আশেপাশের, তারা তো অবশ্যই চেষ্টা করবে, মানে এটা আসলে কি, এটা আমাদের বাংলাদেশে অলরেডি এটা প্রচলিত। আপনি যখন উপরে উঠবেন তখন আপনাকে কেউ হচ্ছে টেনে নামানোর চেষ্টা করবে, খুবই স্বাভাবিক। আর অ্যাজ এ উইমেন এটা তো আমার জন্য আরও চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে আমার পিছনে আরও 20 জন মানুষ মানে চোখ দিয়ে তাকায় থাকে যে ও কী করতেছে এটা দেখবো, ওকে কীভাবে ডাউন করা যায়, কীভাবে 10টা বানোয়াট কথা বলা যায়, কীভাবে তাকে হচ্ছে ফেক প্রুফ করা যায়, কীভাবে তাকে নিয়ে হচ্ছে একটু গেম প্ল্যান করা যায়। ওই যে একটু আগে যখন বললাম যে আমি আমার লাইফে প্রাইভেটটা কেন, অ্যাকচুয়ালি আমি আমাকে প্রাইভেট রাখতে বাধ্য, বিকজ হচ্ছে আমি এরকম কোনো স্কোপ কারোর জন্যই ছাড়বো না কখনো, যে আপনি আমার কোনো উইক পয়েন্টে যে আঘাত করতে পারেন, যেটা আমার বিজনেসের জন্য হচ্ছে হার্মফুল হতে পারে। এই যে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা বহুদিন যাবত চলে আসছে, এইটা থেকে আসলে বিজনেসে এফেক্ট পড়েছে, লাভ লস হচ্ছে রাজনীতি অবস্থার জন্য? না, আমার মনে হয় না। কারণ আপনি আজকে একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনার ক্ষুধা লাগছে, এখন রাজনৈতিক প্রভাব কি আপনার খাওয়া বন্ধ করে রাখতে পারবে? নেভার। আপনার গায়ে কাপড় দরকার, আপনার শীতের কাপড় লাগবে, আপনি তো কাপড়টা কিনবেন, বিকজ শীতকে আপনার প্রোটেক্ট করতে হবে। সো ওইটার জন্য আসলে কখনো ইফেক্ট পড়ে না। বাট মানুষের মাইন্ডসেট আমি দেখেছি খেয়াল করে, মার্কেটে যারা কাজ করে এদের 70% অফ পিপল এরা সবসময় এই জিনিসে ব্যস্ত, রাজনৈতিক কী হইতেছে, দেশের কি অবস্থা, নির্বাচনে কি হবে। আপনি এটা চিন্তা করে যা না হচ্ছে তাও ঘটাই ফেলতেছেন, যা হবে তার থেকে বেশি করে ফেলতেছেন। এই পর্যন্ত যাওয়ারই তো দরকার নেই, আমার ওটা ভাবারই দরকার নেই। আমি আসলে দিনের শুরুটাতে আমি ভাবি যে আজকে কাস্টমারকে কি দিব, আজকে কি করা যেতে পারে। আমি যদি এটাতে চলে যাই যে দেশে কি হচ্ছে, দেশে কি চলতেছে, তখন কিন্তু আসলে এটা আপনার মেন্টালি একটা ইম্প্যাক্ট ফেলে, যেটার ইম্প্যাক্ট আপনার বিজনেসে গিয়ে ফেলবে। আপনি ওই ইম্প্যাক্টটা পর্যন্ত আসবেন কেন? আপনি ওইটার জায়গাটা স্পেসটা কেন ক্রিয়েট করবেন, মানে নিজের ভিতরে কেন ওই স্পেসটা দেবেন? আপনি সকালবেলা একটা ফ্রেশ মাইন্ডে আপনি বিজনেসের জন্য বের হবেন, আপনি ফ্রেশ মাইন্ড আজকে সারাদিন আপনি কতগুলো কাস্টমারকে কী কী প্রোডাক্ট সেল করবেন, কি নতুন কি ট্রেন্ডি দিবেন, ভালো করে কিভাবে এটা মানে করা যায় ওটা নিয়ে চিন্তা করবেন। দেখবেন আপনি অটোমেটিক আপনি টিমের সাথে কাজ করতেছেন, আপনারও একটা রেজাল্ট বের হয়ে আসছে।
বাট আপনি যদি আজকে সকালবেলা উঠে চিন্তা করেন কালকে তো নির্বাচন আছে, কে আসবে ক্ষমতায়, আপনি আপনার টাকায় বিজনেস করতেছেন, আপনি তো ইলিগাল কিছু করেন না, আপনি লিগ্যাল বিজনেস করতেছেন, তাহলে আপনি দেশে যেই ক্ষমতায় থাকুক না কেন কোনো প্রবলেম তো হওয়ার কথা না। দেশের নীতি নির্ধারক যারা আছে অথবা আসবে অথবা ছিল, ছিল অবশ্য বলবো না, আবার বলে দেশের নীতি নির্ধারক যারা যারা আছে অথবা আসবে তাদের কাছে কি আপনার কিছু চাওয়া আছে? কারণ বিজনেস সেক্টরটা একটা নিয়মের মধ্যে চলে, এটাকে আসলে হার্ড বা ডকুমেন্টেশন বা এই প্রসেসগুলা এটাকে আসলে কঠিন নাকি সহজ, বা আপনার কি মনে হয় যে আরও সহজ হওয়া উচিত? বিজনেসটা হ্যাঁ ডেফিনেটলি আমাদের বাংলাদেশের বিজনেসটা অনেক বেশি হচ্ছে সহজ হওয়া উচিত, এবং হচ্ছে যেহেতু বিজনেসটা অনেক বড় ভূমিকা পালন করছে, বিকজ আমাদের অনেক দেশে অনেক নতুন নতুন এন্টারপ্রেনার ক্রিয়েট হচ্ছে, এরা যেন আসলে বিজনেসটা করতে কমফোর্ট ফিল করে, যেন মোটিভেশন পায়, এরা যেন হচ্ছে আমাদের যারা আসতে যাচ্ছে এই নীতি নির্ধারকগুলোকে দেখে ওরা যেন ফিল করে যে না আসলে বিজনেস করলে আমি রিস্ক জোনে পড়বো না, বিজনেস করলে আমি ক্ষতিগ্রস্ত হব না, ওদেরকে এই আস্থার জায়গাটা যেন হচ্ছে ক্রিয়েট করে দেওয়া যায়, তাহলে মানে আমাদের নেক্সট যে ফিউচার জেনারেশন যারা আসতেছে ওরা অনেক ভালো করতে পারবে। আচ্ছা, আপনার কি কখনো ব্যাংক লোন লেগেছে অথবা লাগেনি, বা আসলে ব্যাংক লোনের প্রভাবটা বিজনেসে কতটুকু? কারণ নারী হিসেবে আমি অনেক শুনেছি যে ব্যাংক লোন, দেখা গেছে ব্যাংক লোন দিচ্ছে না, বিজনেসটা বড় করার অনেক অপরচুনিটি আছে, কিন্তু নারী হিসেবে লোন পাচ্ছে না, এরকম কি আসলে কোনো প্রবলেম হয় কি না? না, লোন পাওয়ার তো একটা ডেফিনেটলি একটা ফরম্যাট আছে, আর লোন পাওয়ার তো ডেফিনেটলি কিছু প্রসেস আছে। এখন আপনি ঘরে বসে অনলাইন বিজনেস করছেন, আপনার কাছে লাইসেন্স নাই, আপনি চাচ্ছেন ব্যাংক আপনাকে লোন দিবে, এটা তো ব্যাংকের সাথে এটার তো আপনি কখনোই এটা এক্সপেক্ট করতে পারবেন না। আর আপনার তো জিনিসটা হচ্ছে যে বা আমি করতেছি হচ্ছে সুতা বিক্রি, কিন্তু চাইতেছি যে এটা স্বর্ণ হয়ে যাক, এটা তো পসিবল না। আপনি যখন বিজনেস করতেছেন আপনার বিজনেস কি ফরম্যাটে আছে, অ্যাকচুয়ালি ওই বিজনেসের সেল বা আপনার বিজনেসে ওই প্রপার ডকুমেন্টেশনগুলো আছে কি না যে আপনাকে ব্যাংক লোন প্রোভাইড করবে। যেমন আমার অবশ্যই লোন লেগেছে, আমি অবশ্যই লোন নিয়েছি, ইভেন আমি সামনেও লোন নিব, বিকজ আমাকে ব্যাংক সাপোর্ট দিয়েছে, ব্যাংক সামনেও আমাকে সাপোর্ট দিবে। যেমন আজকে যদি আমি একটা নতুন কোনো কিছু ইনভেস্ট বড় করে করতে চাই, ডেফিনেটলি ধরেন যদি আমার কাছে ওই ইনভেস্টমেন্টটা ওই মুহূর্তে না থাকে, আমাকে তো ওখানে ব্যাংক সাপোর্ট দিচ্ছে, আমি ব্যাংকে আগে যাচ্ছি, এবং অ্যাজ এ বিজনেস পার্সন আমি চিন্তা করি ব্যাংক অনেক বড় একটা ভূমিকা রাখে আপনার বিজনেস গ্রোথের জন্য, আপনার বিজনেসে অনেক বড় একটা রোল প্লে করে, এটা বিজনেস সাপোর্টের জন্য মানে ব্যাংক ডেফিনেটলি হ্যাঁ লোন তো অবশ্যই দরকার। এই প্রসেসটাকে আসলে মানে এন্টারপ্রেনার বা উদ্যোক্তাদের সাথে ফ্রেন্ডলি প্রসেস কিনা, নাকি এটা আসলে খুব বেশি হার্ড বা কঠিন? না, কঠিন আসলে বলবো না, যদি আসলে আপনি ভালো কিছু করতে পারেন, এটা যদি ব্যাংক আসলে বুঝতে পারে যে না আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনি থাকে যে কিছু আপনি একটা লোন, মানে বাঙালি মানুষদের যেটা হয় আর কি, মানে আমি জানি না আসলে কে কীভাবে নিবে, অনেকে হয়তো বা আমাকে অনেক নেগেটিভলি নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে, বাট আমার যেটা বলার ডেফিনেটলি আমি বলবো যে আপনি একটা টাকা হজম করে ফেলেন, এরপর আপনি দিতে চান না, এই জিনিসটাই যখন হয় তখনই তো মানুষ আপনার কাছ থেকে আস্থা হারায় ফেলে, তখনই তো আসলে মানুষকে আপনাকে তো মানুষ দিতে চাইবে না। আপনাকে দিতে হলে ডেফিনেটলি আপনার ওই ট্রাস্টটা গেইন করতে হবে। মানে আমি ব্যাংকের কাছ থেকে নিছি, আমি অন টাইমে ব্যাংকে ফেরত দিব। আমি কিন্তু 2022 সালে প্রথম আমি লোন পেয়েছিলাম ব্র্যাক ব্যাংকে, এরপরে আমি 2023-এ আবার লোন নিয়েছিলাম, এখন আমি আবার অ্যাপ্লাই করেছি। আমাকে কিন্তু ব্যাংক মানে যতবারই আমি লোনের জন্য যাচ্ছি ততবারই কিন্তু লোনের জন্য আমাকে সাপোর্ট দিচ্ছে, এবং তারা আমাকে দেখে হ্যাপিও হয় যে আপু আপনি লোন নেন, নিজে থেকে বলে আপনি লোন নেন, তার মানে কি আমার ট্রানজ্যাকশন অনেক ভালো ব্যাংকের সাথে, আমি খাই না খাই ভাই আমি ব্যাংকের টাকাটা অন টাইম পেমেন্ট করবো, আমার কথা হচ্ছে এটা। কজ হচ্ছে ব্যাংক যেহেতু আমাকে বিপদে সাপোর্ট দিচ্ছে, তো ব্যাংকেও তো আমাকে সাপোর্টটা দেওয়া উচিত, কিন্তু আমি যদি আজকে ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকে টাকাটা ফেরত না দিই তখন তো ব্যাংক আমাকে কখনোই হচ্ছে সাপোর্ট দিবে না। সেটা প্রত্যেকটা এন্টারপ্রেনারের জন্য বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখনই কারো কাছ থেকে সাপোর্টটা নিচ্ছেন, যখন তার সাপোর্টটা আপনি ওইভাবে ফিডব্যাকটা দিবেন, অটোমেটিক ওটা থেকে রেজাল্ট বের হয়ে আসবে। আচ্ছা, আপনার কাছে বিজনেসের সংজ্ঞাটা কি? এটা কি টাকা বা প্রফিট, নাকি প্রভাব, নাকি পরিবর্তন? ডেফিনেটলি পরিবর্তন, কারণ সাকসেস তো হচ্ছে একটা জার্নি, আপনি একটা জার্নি শুরু করেছেন, এই জার্নিটা আপনি এইটা ইট শুড বি এন্ডলেস, মানে আপনার এই জিনিসটা মানে লাইক আমি একটা এক্সাম্পল দিই, টমি হিলফিগার, হ্যাঁ ওরা যখন
শুরু করছে সিন্স 1985 টমি হিলফিগার কিন্তু তাদের মানে জার্নিটা শুরু করেছিল, এটা 2026। সো এখনও পর্যন্ত টমির যিনি হচ্ছে আসলে টমি হিলফিগার যে ব্র্যান্ডটা যিনি তৈরি করেছিলেন সে কিন্তু এখন নেই, বাট তার যে জেনারেশন, পরের জেনারেশন বিজনেসটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। ইট মিনস হচ্ছে এটাই হচ্ছে বিজনেসের সাকসেস। সো সাকসেসটা তখনই হবে যখন আপনি আসলে এই জার্নিটাকে এমন একটা স্টেজে রেখে যেতে পারবেন যে আপনি না থাকার পরেও আপনার বিজনেসটা রান করছে। সো আমার কাছে মনে হয় যে আপনি যে নামটা তৈরি করে দিয়ে গেলেন আজকে, ওই নামটা যেন হচ্ছে সারা জীবন এইভাবেই যেন হচ্ছে কন্টিনিউ করতে পারে। ওই জিনিসটা যেটা হবে ওটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, ওটাই হচ্ছে সাকসেস। সো আমার কাছে কখনো মনে হয় না যে টাকা আপনি অনেক বেশি উপার্জন করলে, অনেক বেশি আপনার কাছে টাকা থাকলে যে আপনি একজন সাকসেসফুল পারসন। নো, এটা কখনো সাকসেসের হতে পারে, সংজ্ঞা হতে পারে না। আচ্ছা, এত বড় একটা জার্নি, কখন কি এরকম হয়েছে যে সবচেয়ে আপন মানুষরাই আপনার উপর অবিশ্বাস করছে যে না তুমি তো মেয়ে মানুষ, এগুলো তো পারবা না, তুমি এগুলো কেন করছো? আমার ফ্যামিলিতে তো আছে, বলেনি যে এগুলো কি করছো তুমি? আমার পরিবারে যেমন আমার চাচুদের কাছ থেকেই কোশ্চেন রেজ হয়েছিল, কজ চাচুদের কাছে আসলে তারা গার্জিয়ান, তাদের কাছে মনেই হতে পারে যে এটা তো আসলে অনেক টাফ। কারণ হচ্ছে ফ্যাক্টরি, তো আপনি যখন একটা ফ্যাক্টরিতে কাজ করতে যাবেন এটা তো অনেক টাফ। আপনি একটা ফ্যাক্টরির লোকের সাথে ডিল করবেন কীভাবে, তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, মানুষের সাথে কথা বলবা কীভাবে এবং কী বলবো, মানুষ তো তোমাকে ঠকাবে, মানুষ তোমাকে লুটে নিবে, মানুষ তোমার টাকা পয়সা মেরে দিবে, যেটা হয় নর্মালি বিজনেসের কেসে। আপনি হয় যে আপনি একটা অর্ডার দিচ্ছেন, আপনার টাকা নিয়ে পালায় গেছে, আপনি সাপ্লাইকে খুঁজেও পাচ্ছেন না। এই কেসটা কিন্তু অনেক অ্যাভেলেবেল, যে আপনার প্রোডাক্ট আপনি দিচ্ছেন সাপ্লায়ারকে অ্যাডভান্স, সাপ্লায়ার দেখবেন 10 মাস ধরে দিচ্ছি দিব, আপনার পুঁজি এটা, আপনি 10 লাখ টাকার একটা অর্ডার ফেলছেন ফ্যাক্টরিতে, আপনাকে সে 10 মাস ধরে ঘুরাইতেছে, তখন কেমন লাগে? সো এই যে চ্যালেঞ্জগুলা, এটা আসলে আমি ফেস করতে পারবো কি না, এত ছোট একটা মেয়ে মানুষ, 21-22 বছরের একটা মেয়ে, এরকম একটা জার্নি কীভাবে সম্ভব? হ্যাঁ, তখন আসলে মানে তখন আমি ফ্যামিলির এগেনস্টে চলে গেছি। আচ্ছা, তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি কারো কথাই শুনবো না, আমার 2 কান বন্ধ। সো আমি আমার ওয়েতেই যাব, আমি পারবো। এটা তো আমি ফ্যামিলিকে বুঝাইতে পারবো না, এটা তখন বুঝাতে পারবো যখন অ্যাকচুয়ালি আমি পারবো। আমি এটা করে দেখানো না পর্যন্ত তো এটা কখনোই তাদেরকে বোঝানো পসিবল না। সো যখন করে দেখাইছি, যখন আলটিমেটলি মানে দেখছে যে না আসলে শি ডিড দ্যাট, করে ফেলছে, তখন তাদের যে ধারণাটা অটোমেটিকলি ব্রেক হয়ে গেছে। আচ্ছা, কেউ যখন অনলাইনে বিজনেস করছে, বেচা কেনা সব কিছু অনলাইনে হচ্ছে, তখন কি আসলে ফিজিক্যাল স্টোর থাকাটা এটা কি জরুরি কিনা? অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ছোট্ট একটা ঘর থাকুক, ডাজন্ট ম্যাটার। আমি যখন সিগনেচার লাইফস্টাইল শুরু করেছিলাম, আমার রুমটা সর্বোচ্চ 250 স্কোয়ার ফিটের একটা রুম ছিল, 250 স্কোয়ার ফিটের রুম ছিল। বাট আমার মাথায় এটা ছিল, এটা 250 স্কোয়ার ফিট হোক আর যেটাই হোক, ফ্লোর একটা থাকতে হবে যেখানে কাস্টমার এসে ভিজিট করতে পারবে, আদারওয়াইজ কাস্টমার আপনাকে কখনোই ট্রাস্ট করবে না। কারণ নর্মালি আমি আমার যদি কথা বলি, আমি একটা অনলাইনে কোনো কিছু পারচেস করতে গেলে আমি সবার আগে যেটা দেখি যে আপনার কোনো লোকেশন আছে কিনা, কারণ আপনার সাথে তো যে কেউই ফ্রড করতে পারে। যেমন অনেক পেজ আছে, আপনি অর্ডার দিচ্ছেন, আপনি পেমেন্ট করছেন, বাট তারপরে দেখা যায় আপনার ওই পেজ থেকে কোনো রেসপন্সই আসতেছে না, তার মানে ওটা তো ফেক পেজ। সো এই ফেক পেজ থেকে বাঁচতে হলে যেটা করতে হবে যে হ্যাঁ, আমরা চিন্তা করি যে একটা অথেন্টিক জায়গা থেকে পারচেস করব। সো লোকেশনটা অনেক বেশি ম্যাটার করে। এটা একটা অফিস হোক, আপনি আপনার প্রোডাক্টটা ওই অফিসের ভিতরে রাখেন, রেখে ওখান থেকে কাস্টমারকে দেন, বাট ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে। আপনার একটা ফিজিক্যাল শপ বা একটা অফিসও যদি হয়, এটা থাকা উচিত। কাস্টমারের ট্রাস্ট অনেক ইম্পর্টেন্ট, কারণ কাস্টমার আপনাকে বিশ্বাস করতে না পারলে আপনি দেখবেন যে আপনার আসলে ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার অর্ডার অনেকগুলো আসার চান্সেস ছিল, স্ক্রোল করতেছে, কাস্টমার পেজ দেখতেছে, কিন্তু আপনার লোকেশন নাই, আপনাকে অর্ডার করে নাই। আমি করব না, আমি কখনোই করব না, কারণ আমি যখন দেখবো যে এটা লোকেশন নাই, এটা তো কোন জায়গায় শোরুম আমি জানি না, আপনি আমার যদি টাকা করে ফেলেন, সো ফ্রড করেন, তাহলে আমি আপনাকে ধরবো কীভাবে? এই জিনিসটা যখন মাথায় আসে, ডেফিনেটলি কাস্টমারের মাথায় এই জিনিসটা থাকে যে লোকেশন যেটা ভালো বা এরা ভালো জায়গায় বিজনেস করছে, ছোট হোক আর বড় হোক, হোয়াট এভার, এটা ইম্পর্টেন্ট। আপনার বিজনেস বা সিগনেচার, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো গ্লোবাল মার্কেটে, ভার্চুয়ালি কিন্তু গ্লোবাল মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই সিগনেচার লাইফস্টাইল আছে। ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় সিগনেচার যাচ্ছে। এটা উথুপিয়া হোক,
এটা উগান্ডা হোক, যেখানেই হোক, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সিগনেচার লাইফস্টাইল কিন্তু পৌঁছে যাচ্ছে। সো আমি এখন এটাকে নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে, তাহলে অবশ্যই চাবো যে আমি গ্লোবাল মার্কেটে পা রাখার জন্য, গ্লোবালি ইন্টারন্যাশনালি নিজস্ব ব্র্যান্ডটাকে হচ্ছে লঞ্চ করাটার মানে প্ল্যানটাই হচ্ছে আমার ফাইনাল ভিশন আর কি। আচ্ছা, আমরা শো এর অলমোস্ট শেষ পর্যায়ে এসে পড়েছি। তো একটা পার্সোনাল কোশ্চেন করি। আমরা দেখেছি, মানে আমি দেখেছি যে মানে বিভিন্ন দেশে আপনি ঘুরেছেন এবং একা, ক্যাপশনে দেখলাম যে একা ঘুরেছেন। তো এরকম কি কখনো হয় যে আপনি খুব পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে নিজে দেশে বাইরে ট্যুর দিচ্ছেন, বাট এমন একটা কমেন্ট এসে পড়লো যে খুব খারাপ লাগছে? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন একা একটা মেয়ে মানুষ যখন ট্রাভেল করে, প্রথমেই তো এটা যারা আমাকে চিনে না, ব্যক্তি নরিনটাকে যারা চিনে না, তারা তো নেগেটিভ কমেন্ট করবেই। এখন আমি তাদের মাইন্ড তো চেঞ্জ করতে পারবো না, বিকজ আমি যখন না নর্মালি হয় যেটা, যে আমি মোস্ট অফ দি টাইম দেশের বাইরে ভিজিট করি হচ্ছে বিজনেসের পারপাসে। আমি কাস্টমারদের জন্য প্রোডাক্ট আনতেই বছরে 5 থেকে 7 বার দেশের বাইরে আমাকে যেতে হয়, এটা কাস্টমারের জন্য। হয়তো আমি এতদিন পর্যন্ত চায়না থেকে ইম্পোর্ট করেছি, এখন আমি টার্কিতে যাব, আমি পাকিস্তানে যাব, আমি আরও ভালো ভালো জায়গায় যাব, যে তাদের জন্য আমি ইম্পোর্ট করব। সো মানে আমি যে ভালো কাজটা করতেছি এটা আমার নিজের কাছে। আর বাইরে থেকে যারা দেখে কমেন্ট করতেছে, যেমন লিখে দেয় একা ট্রাভেল করো ... হ্যাঁ, না সেম জিনিসটা, মানে অনেকে আসলে দেখেছে ছেলেদের এটা হয় না, কিন্তু মেয়েরা যখন একা ট্রাভেল করতেছে ওরা তো জানে না আপনি কে, ঠিক আছে, হয়তো ব্যক্তি নরেনকে চেনে না, তো ওরা একটা কমেন্ট করে দিল যে মেয়ে মানুষ একা ট্রাভেল করতে, কে নিয়ে গেছে তোমাকে? একদম সবার আগে এই কোশ্চেনটাই তাদের মাথায় থাকে, আমাকে কেউ নিয়ে যেতে হবে কেন? মানে আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট উইমেন, মানে আই হ্যাভ ইনাফ মানি, আমি যথেষ্ট আর্ন করি, আমার টাকা দিয়ে আমি যদি আমার সব কিছু করতে পারি, আমার টাকা দিয়ে আমি দেশের বাইরেও যেতে পারবো। আর যেহেতু আল্লাহ তাআলা আমাকে এই বিজনেসের এত বড় একটা প্রতিষ্ঠান দিয়েছে, ছোট হোক বড় হোক যেটাই হোক, সো আমার টাকা দিয়ে আমি যেতে হবে, আমার কাউকে লাগবে না। তো এটা আপনার থটস, যে আপনি চিন্তা করতেছেন, মানে মেয়ে মানুষ দেখলেই যেটা মনে হয় যে মেয়ে মানুষ দেশের বাইরে যাওয়া মানে কেউ মনে হয় নিয়ে যাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম যে এই চিন্তা ভাবনা থেকে মানুষের বের হয়ে আসা উচিত। মানে যার পুরুষের যেমন হচ্ছে তাদের একটা ব্যক্তি সত্তা আছে, একটা পার্সোনাল লাইফ আছে, প্রত্যেকটা মেয়ের একটা তার ব্যক্তি সত্তা এবং তার একটা আলাদা পার্সোনাল লাইফ আছে। আর ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি, তারা সারা বছর কাজ করতেছে, সারা বছর যখন ওয়ার্ক লাইফ তাদের তো একটা নিজস্ব হচ্ছে, যেহেতু আমি এখন একা আছি, আমার লাইফ পার্টনার নেই, ডেফিনেটলি আমার যখন লাইফ পার্টনার হবে তখন আমি তাকে ছাড়া ডেফিনেটলি যাব না, আমি তখন তাকে নিয়ে যাব। সো এই মুহূর্তটার জন্য তো আমাকে আই হ্যাভ টু ফাইট, আমাকে তো যেতে হচ্ছে। সো এটা নেগেটিভলি না নিয়ে আপনি পজিটিভলিও নিতে পারেন। এই ধরনের কমেন্টগুলো কি কখনো মানে মন খারাপ করেছে? না, আমার কখনোই কারো কথা ইফেক্ট পড়ে না। এটা যদি কখনো পড়তো, আমার মনে হয় যে আমি কখনো নরিন হইতেই পারতাম না, আমি এই মানুষটাই হইতে পারতাম না, এই বিজনেসের এই জায়গায় আসতে পারতাম না। কারণ হচ্ছে আপনাকে সারাদিন আমি ফিল্ডে দাঁড়ায় আছি, সারাদিন আমাকে মানুষ গালি দিচ্ছে, সারাদিন নেগেটিভ কথা বলতেছে। সো ডাজন্ট ম্যাটার টু মি আপনি কী বলছেন, ওটা যদি আমার ইফেক্ট ফেলতো তাহলে আমি কালকে সকালে ঘুম থেকে উঠে নতুন করে আবার বিজনেস প্ল্যান করতে পারতাম না, যে আমার এই কাস্টমারদের জন্য এই প্রোডাক্টটা লাগবে, ওদের জন্য এটা দরকার। নো, তখন আমি ভাবতে পারবো না। সো এই ভাবনাটা কখনোই আমাকে ইফেক্ট ফেলেনি এবং কখনো ফেলবেও না, আলহামদুলিল্লাহ। এই যে বিভিন্ন মেয়ে, তো আমরা কি চিন্তা করি যে মানুষ কি বলবে, তো এই যে মেয়েদের মানুষ কি বলবে এই চিন্তা ভাবনা থেকে অনেক কিছু না করা, মানুষ তো আপনাকে ভাত কাপড় দিবে না। ওদের উদ্দেশ্যে যদি কিছু, মানুষ তো আপনার যে আজকে ধরেন আমার বাবা যখন মারা গেছে, তখন যদি আমি চিন্তা করতাম মানুষ কি বলবে, আমি হেডফোন বেচলে, মানুষ কি বলবে আমি বাচ্চার ডাইপার বেচলে, আমার একটা পেজ ছিল যেখানে আমি বেবিদের ডাইপার সেল করতাম। আমার এটা মনে আছে যে আমি ওই ডাইপারের দোকানে যখন হোলসেল নিতে গেছিলাম, তখন আমাকে ওই লোকটা আমার দিকে তাকায়া মানে এমনভাবে কথাটা বলছিল যে আপু প্লিজ, আপনার জন্য এই বিজনেসটা না, আপনি এটা কেন করতেছেন, এখানে 100-150 টাকা প্রফিট হয় একটা ডাইপার সেল করলে। তো ওই মুহূর্তে তো আমার জন্য ওই 100-150 টাকা ডাইপারের প্রফিটের টাকাটাও অনেক বেশি, এটা আপনি বুঝতেছেন না, কিন্তু আমাকে মানে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমি বেবি প্রোডাক্ট দিয়ে আমি শুরু করতে পারি, তখন আমার কাছে ওইটা মনে হয়েছে আমার জায়গাটাতে আমি কি করতেছি, এটা আমি অন্য মানুষকে তো কখনো এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। সো সে কি ভাবছে ওটা দিয়ে আমি কি করবো, ওইটা কখনো তো আমাকে মানে রেজাল্ট এনে দেবে, মানুষ কি ভাববে এই ভাবনাটা থেকে সবার আগে বেরোতে হবে। এটাই মানুষের মাইন্ডসেটটাকে নষ্ট করে ফেলে, এটাতেই আমরা ব্লক হয়ে যাই যে মানুষ কি ভাবছে। আমি তো ইলিগাল কোনো কাজ করতেছি না, অশালীন অসামাজিক কোনো কার্যকলাপ করতেছি না, কাজ করতেছি, কাজ যেটাই হোক, কাজ তো কাজই,
কাজকে তো সর্বোচ্চ রেসপেক্ট করতে হবে, আপনার কাজকে আপনার ভালোবাসতে হবে, কাজ যেটাই হোক। আজকে যদি আবার নতুন করে বিজনেস সব কিছু শুরু করতে বলা হয় আপনার পাস্ট এক্সপিরিয়েন্স সহ, তাহলে কোন কোন ভুলগুলো আপনি করবেন না? ফার্স্ট এক্সপিরিয়েন্স সহ যদি আমাকে যেই ভুলটা যদি কেউ করতে আমাকে যদি বলা হয় যে কোন ভুলটা করব না, সেটা হচ্ছে স্বেচ্ছায় কোনোদিন মানুষের উপকার করব না, কাউকে বিজনেসের জন্য হেল্প করব না, কাউকে বিজনেসের জন্য সাপোর্ট দিব না, কারোর প্রতি ওই মায়াটা রাখতে যাব না। এইটা আপনার বিজনেসের জন্য অনেক বড়, মানে আপনি যখন দেখবেন যে আপনি দিন শেষে বুঝবেন যে আপনি দিন শেষে দুধ কলা দিয়ে সাপ পুষছেন, আপনার ঘরের মানুষই আপনার ক্ষতি করে ফেলছে। আপনার ঘরের মানুষই দেখবেন আপনি, যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে আমি যাকে চিন্তা করতেছি যে হি ইজ মাই ব্রাদার, আমি তাকে সর্বোচ্চটুকু দিয়ে ভাইয়ের মতো করে লালন পালন করতেছি, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, বিজনেসের সব কিছু বলতেছি, আমার বিজনেসের সমস্ত কিছু সে জানতেছে, কিন্তু দিন শেষে সে যখন আরেকটা ভালো কিছু পাইতেছে বা তাকে একটা ইনিমি ধরে টান দিছে, সে ওইখানে মুভ করছে। তার মানে এর চেয়ে বড় কিছু কিন্তু আপনার নাই। সো এই জন্য আমি যেটা সবাইকেই বলবো, নিজের বিজনেসটা নিজের কাছে রাখতে হবে, নিজের সিক্রেটটা নিজের কাছে থাকাটা ইম্পর্ট্যান্ট। বিজনেস সিক্রেটটা কখনোই কাউকে জানতে দেওয়া যাবে না, এটা আপনার মধ্যেই যতটুকু রাখতে পারবেন তখনই আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন। যেহেতু লাইফ পার্টনার নিয়ে কথা উঠেছিল, তো মেয়েদের মাইন্ডসেট অনেক মেয়েদের মাইন্ডসেট, সবার না, বাট কিছু মেয়েদের মাইন্ডসেট এরকম থাকে যে আমার লাইফ পার্টনার আসলে অনেক রিচ হওয়া লাগবে। তো আপনি যেহেতু একটা পজিশনে আপনি অলরেডি আছেন, তো আপনার মানে মাইন্ডসেটটা কি যে আমার হাজব্যান্ড তো আমার থেকে আরও বেশি রিচ হওয়া লাগবে বা এরকম হওয়া লাগবে, এমন কোনো মাইন্ডসেট কি আছে? না, ডেফিনেটলি না, আমার মধ্যে এটা কখনোই নাই, আমার ভিতরে থাকার প্রশ্নই আসে না। বিকজ হচ্ছে যে আমি নিজেই তো আর্ন করি, আর আমার মধ্যে গ্রিডিনেস নাই, আমার মধ্যে গ্রিডিনেস নাই বললেই চলে। আমি কখনো অন্যের কি আছে সেটা নিয়ে কখনোই বিজি না। আপনি যখন অন্যের কি আছে এটা নিয়ে বিজি থাকবেন, তখন আপনার নিজের সেলফ গ্রোথটাই নষ্ট হয়ে যায়। আমার আছে আলহামদুলিল্লাহ এনাফ। আর যদি লাইফ পার্টনারের কথা বলি, কখনো আমি এরকম চিন্তা করিনি যে আমার থেকে অনেক বেশি থাকতে হবে, বাট হ্যাঁ, একটা ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আপনি লাইফে অনেক ভালো করছেন, আপনার লাইফের অনেক ভালো সাকসেস দেখে আপনার লাইফ পার্টনারই আপনার সাথে জেলাস করতেছে, আপনার লাইফ পার্টনারই আপনার গ্রোথ নষ্ট করে দিচ্ছে, সে আপনার গ্রোথ থামাই দিচ্ছে, আপনার ক্যারিয়ারে এমন একটা ইম্প্যাক্ট তৈরি করে ফেলছে যে আপনার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেছে। আপনি খুব ভালো কিছু করতে পারতেন, বাট পসিবল না, বিকজ সে আপনাকে ডমিনেট করতেছে। সো এই জন্য লাইফ পার্টনার যে হবে, তার মানে আমার জায়গাটা থেকে তার হচ্ছে আপনার মানে ক্যারিয়ার গ্রোথ বা ভালো মানুষ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে, পজিটিভ থিঙ্ক করবে, আপনাকে মানে পিছন থেকে ব্যাকবোনকে সে হচ্ছে স্ট্রেংথ হয়ে দাঁড়ায় থাকবে, সে আপনাকে পজিটিভ জিনিসগুলো, আপনি নেগেটিভ থিঙ্ক করলেও যেন সে আপনাকে বলে যে না তুমি এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এটা হবে, তোমাকে দিয়ে হবে। এই জিনিসটাই এনাফ আপনাকে পুরো গ্রোথটা দেওয়ার জন্য। সো ভালো মানুষ ইম্পর্টেন্ট। মানুষের টাকা দিয়ে আপনি কি করবেন? যা যেটা আপনি ইনকাম করতেছেন, যারটা যে আপনাকে দেওয়ার সে তো এমনিই দিবে, আপনার যদি চেয়ে নিতে হয় দ্যাট ইজ নট ইয়োর্স। সো ওইটার উপর ডিপেন্ডেন্ট হওয়া মানে আপনার নিজেকে মানে ওই যে সময়টা দিয়ে যে চিন্তাটা করতেছেন না যে আরে আমি এটা করব, এটা করলে এটা পাবো, ওর কাছ থেকে এটা নিব, ওইটার থেকে বেশি বেটার হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারে ফোকাস দেন, এডুকেশনে ফোকাস দেন, ওটা বেশি কাজে দেবে। তাহলে আপনার যে লাইফ পার্টনার হবে ওনাকে ফাইন্যান্সিয়ালি রিচ না হলেও চলবে, কিন্তু মাইন্ডসেটের দিক থেকে প্রচন্ড রিচ হতে হবে, অনেক পজিটিভ হতে হবে, অনেক রিচ মেন্টালিটির হতে হবে, এবং তার মাইন্ডসেট অনেক ভালো হতে হবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে নরিন আপু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমরা মেয়ে মানুষরা লাইফের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই। অনেক মেয়ে মানুষরা জীবনে অনেক কষ্ট করছে, কিন্তু আসলে সাহসটা হচ্ছে না যে আমি কিছু করব, আমি একটা বিজনেস দাঁড় করাই, আমি কি আসলে পারবো কিনা। তো আপনি অ্যাজ আ অন্টারপ্রেনার, অ্যাজ আ ওমেন অন্টারপ্রেনার, মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা যদি বলতেন। থ্যাংক ইউ সো মাচ, মানে আমাকে এতটুকু ক্যাপাবল মনে করার জন্য, যে আসলে যদি ডেফিনেটলি যে আমার কথাগুলা যদি আসলেই হচ্ছে আমাদের আপকামিং যারা অন্টারপ্রেনার আছে, আমাদের যারা মানে সামনে যেসব মেয়েরা আছেন যারা বিজনেস করতে চাচ্ছেন, তাদেরকে সবাইকেই বলবো লাইফের প্রত্যেকটা জায়গাতেই ঝুঁকি আছে, আপনি যে কাজটাই করেন না কেন সেটাতেই হচ্ছে রিস্ক আছে, বাট আপনাকে এই রিস্কটা নিতে পারতে হবে। আপনি যখন ওখানে পা না দিবেন আপনি জানবেন না, কারণ সমুদ্রে কতটুকু পানি আছে এটা আপনি দূর থেকে দেখতেছেন, বাট আপনি আগানোর জন্য যদি চেষ্টাটাই না করেন তাহলে আপনি কখনোই কিন্তু সাকসেস হতে পারবেন না।
সো আমার মনে হয় যে এখন তো বিজনেস অনেক বেশি মেয়েদের জন্য সহজ হয়ে গেছে, প্রোডাক্ট সোর্সিং করাটা অনেক ইজি, মার্কেটিংটা অনেক, আমাদের আশেপাশে অনেক এজেন্সিস আছে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, নিজেও শেখা যাচ্ছে। এইগুলা যদি একটু নিজের ভিতরে মানে গ্র্যাব করা যায়, একটু যদি তারা এইগুলা হচ্ছে নিজে থেকে শিখে যদি চেষ্টাটা করে, আমার মনে হয় কেউই ব্যর্থ হবেন না। সো এইটাতে মানে আপনি হয়তো বা একবার ফেল করবেন, দুইবার ফেল করবেন, থার্ড টাইম কিন্তু আপনি উঠে দাঁড়াবেন। সো অবশ্যই করা উচিত। এবং আমি অবশ্যই বলবো যে উইমেন্সদের মধ্যে একটা পাওয়ার আছে, একটা ভিতরে, যেহেতু মেয়েরা মা হতে পারে, মা হতে পারার মতো সবচেয়ে বড় যে কষ্ট, যে রিস্ক, আপনি আপনার জীবনের ঝুঁকিটা ওখানে দিয়ে দিচ্ছেন। তার মানে তো বিজনেস তো একটা ছোট্ট, মানে ছোট্ট কি বলবো এটাকে, ছোট পিঁপড়ার মতো, এটা কিছুই না। সো এটাকে এত বেশি রিস্ক না মনে করে বিজনেস ফিল্ডে নেমে বিজনেস করা উচিত, বিজনেস ফিল্ডে নেমে বিজনেস করা উচিত, এবং মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আমি মনে করি যে অন্যান্য কিছুর থেকে বিজনেস করে নিজেকে প্রতিষ্ঠিত করাটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ নওরিন আপু, আমাদের শোতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার মনে হয় যে এই বক্তব্যগুলো আমাদের সবার জন্য, যারা বিজনেস করছে, ছেলে মেয়ে এবং মূলত মেয়েদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এন্টারপ্রেনার নিউজকে। আপনারা আসলে সবসময় হচ্ছে আমাদের মতো এন্টারপ্রেনার যারা আছেন তাদেরকে নিয়ে এরকম শো করেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বি ভেরি সাপোর্টিভ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আপু। নওরিন আপুর মতন আমারও ঠিক এমনটাই মনে হয় যে নারী হিসেবে আমাদের সবচেয়ে প্রধান দায়িত্ব হচ্ছে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। তো আমি চাই যে এটা অন্যান্য নারীরাও আসলে মানুষ কি বলবে বা সমাজ কি বলবে এই চিন্তাভাবনা থেকে দূরে এসে যে নিজে আসলে আমি নিজে কি, কারোর উপর ডিপেন্ড না করা। এতক্ষণ আপনারা দেখছিলেন এন্টারপ্রেনার নিউজ প্রেজেন্স রুট টু রাইজ, এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।